অদূরে দাঁড়িয়ে পরপর নীতির কথাগুলো শুনে এক রমণী ফর্সামুখে অন্ধকার নেমে আসে। কয়দিন ধরে যে সন্দেহটা করছিল তা যেন লম্হার পোকটাকার ছাড়িয়ে দিনে আলোর মতন ফকফকা পরিষ্কার হয়ে যায়। মায়েরা সাধারণত মেয়েদের মন খুব সহজেই পড়তে পারে, পড়ে নেয় চোখের ভাষা। সেই দিন নীতির পড়ার টেবিল থেকে প্রয়োজনে পেন নিতে গিয়ে আচমকা নজর আসে খোলা ডায়েরির পাতা। নীতি খোলা রেখে অসময়ে গিয়েছিল। না চাইতেও কিছু শব্দ নজরে আসে। মেয়ে বড় হয়েছে, আর এই বয়সে আবেগের, আর তাই অত মাথা ঘামায়নি। তবে তক্কে ছিলেন মেয়ের হাব ভাব বোঝার। এখনও রাগী রাজা বললে যে দিব্য বুঝিয়ে দিয়েছে তা তামান্না ঢের বুঝতে পারলেন। মনে মনে তামান্নাও সঠিক সিদ্ধান্ত নিয়ে বসলেন। দিব্য ওর ভাইপো হিসেবে ভালোবাসে না এমন নয়, তবে তার কাছে আদরের মেয়ের জন্য দিব্য পারফেক্ট নয়। দেখতে সুদর্শন হলেও দিব্য মাত্রাতিরিক্ত রাগ জিদ মোটেও পছন্দ নয়। স্বয়ং নিজেও তিরিক্ষ মেজাজের হলেও ঠান্ডা টলটলে পানির মতো স্বভাবের ছেলে তার পছন্দ। খুব করে চান ওনার স্বামীর মতো ধৈর্যশীল আর খুব অমায়িক পাত্র যেন মেয়েদের জন্য পান। এই হিসেবে ডক্টর ছেলেকে তামান্নার বেশ মনে ধরেছে। তামান্না গভীর মুখে ডাইনিংয়ের দিকে এগিয়ে আসতেন। মেয়ের দিকে কড়া চোখে তাকিয়ে শাসিয়ে উঠলেন। ঘুম থেকে উঠেছ তো বেলা করে। দুজনের একজনও সকালে মর্নিং ওয়াকে বেরুলে না। আচ্ছা, তা না হয় বাদ দিলাম। খাবার খাওয়ার সময় যে চুপচাপ আদবের সাথে খেতে হয় তা জানো না? নাকি দিন দিন বড় হচ্ছ আর আদব কায়দা সব খুইয়ে বসছ? দুই বোন মায়ের হঠাৎ কঠোরতা দেখে বোকা বনে যায়। ছোট্ট মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবাক হয় নীতি। খাবার খেতে বসে দুই বোন একটু গচ্ছিপ করছিল। এতে হঠাৎ কি এমন হলো? মাম্মাম হুট করে কড়া করে বলছে। দুই বোন মাকে রেসপেক্ট করে, সাথে ভয় করে, টু শব্দ উচ্চারণ করলো না। দৃষ্টি খাবার প্লেটে নুইয়ে রাখলো। তামান্না নীতিকে উদ্দেশ্য করে ফের বললেন, নীতি, তোমার না নেক্সট মান্থে ফাইনাল সেমিস্টার? কোথায় বই নিয়ে টেবিলে বসে থাকবে, তা না সারাক্ষণ দুই বোন আজাইরা গল্প গুজব করে সময় নষ্ট করছো। আবার এদিকে তোমার যখন মন চায় অমনি ক্লাস মিস দিয়ে হোস্টেল থেকে বাড়ি চলে আসো। বাড়িতে তো পড়তে দেখি না কখনো। পড়াশোনার এরূপ দুর্দশা হলে সিজিপিএ যে কেমন হবে তা বোঝাই যাচ্ছে। তপ্ত নিঃশ্বাস ফেলে একটু থামলেন, ফের পুনরদমে শুরু করলেন। নীতি, তুমি তো বড়, তোমার তো পড়াশোনা নিয়ে সবসময় সিরিয়াস থাকা উচিত। সেখানে কি করছো? নিজের মতো ছোট বোনকেও পড়াশোনার প্রতি উদাসীন বানাচ্ছ আর বাঁদরামি শেখাচ্ছ। এই নিত্য আজ স্কুল মিস দিল তোমার সাথে ঘুরতে যাবে বলে। তুমি বড় কোথায় ছোট বোনের বায়না না শুনে বোঝাবে? তা না করে তুমি সায় দিয়ে আরো উস্কে দাও। বাড়িতে এভাবে আড্ডা দিয়ে পড়াশোনার ক্ষতি না করে হোস্টেলে গিয়ে থাকলে নিজের জন্য ভালো হয়, বোনের জন্য। নীতি মুখটা বেজার হয়ে যায়। প্লেটের খাবার শুধু নেড়েই যাচ্ছে। ভারী মুখশ্রীতে মাথা নুয়ে অস্ফুট স্বরেই বলে, সরি মাম্মা। এরই মধ্যে দিব্য উঠে চলে যেতে যেতে মনে মনে আওড়াই, উফ, কখন কার কি হয় বোঝা মুশকিল। ফবিবোধে সারা বছর শাসনের আজ 1 মিনিটই শেষ করছে। যত বয়ান জমানো ছিল তা যেন এখনই দেওয়া ছিল। তামান্না মুখটা গভীর করে ওইদিকে সোফায় গিয়ে বসলেন। নীতি প্লেটে অবশিষ্ট খাবার রেখেই উঠে যায়। বেসিংয়ে হাত ধোয়ার সময় নীতি ফিসফিসিয়ে বলল, এই আপু, মুখটা বেজার করে রাখো না তো। মন খারাপ করো না। আমার মনে হয় মাম্মা অন্য কোন রাগ এভাবে মিটালো। পৃথিবীর সব মায়েদের এক কমন ডায়লগ, কমন বিষয়, বাচ্চাদের উপর সব রাগ মেটাতে পড়াশোনা টেনে আনা। নীতি ঠোঁট টিপ করে ফিক করে হেসে ফেলল। এরই মধ্যে নূরজাহান বেগম সোফায় বসে হাঁকসারি ডাকলেন, নীতি, এদিকে আয় তো। নীতি এদিক গিয়ে কিঞ্চিত ভ্রুকুস্কিতে প্রশ্নবোধক দৃষ্টিতে চাইল। নূরজাহান হাতে থাকা মুঠোফোনটা নীতির দিকে বাড়িয়ে বললেন, দেখ তো এই যন্ত্রখানার আবার কি হলো। কেমন আলো জলে একা একাই কেঁপে কেঁপে উঠছে। ভরা পৌষের কনকনে শীতেও আমার মতো বুড়ি যতটা না কাঁপতে থাকে তার চেয়েও বেশি কাঁপছে যন্ত্রখানা। এর হঠাৎ হলোটা কি? নীতি ভীষণ হাসি পেল, ঠোঁট চেপে হাসল। সোফায় আয়েশ করে বসে ফোনটা হাতে নিল। পরপর মুখে কপট চিন্তার ভাঁজ ফেলে ফারিক্কি করাই বলল, ভারী চিন্তার বিষয় তো তাহলে, যেখানে 70-এর ঊর্ধ্বে বুড়ি কনকনে শীতে যতটা না কাঁপে, আর এই শীত না আসলে যতটা না যন্ত্রণা তার থেকেও অত্যাধিক বেশি কাঁপছে, তাহলে তো নির্ঘাত বড়সড় সমস্যা। বলার অপেক্ষা রাখে না, ভয়ঙ্কর সমস্যা হয়েছে। ভালো করে দেখতে হচ্ছে তো। নানু আপু, সমস্যা ধরা পড়েছে, তবে সলভ করতে হলে বিগ অ্যামাউন্ট লাগবে। নূরজাহান বুঝলেন না।
কুচকানো চামড়ার কপাল আরও খানিক কঞ্চিত করে বললেন, সে আবার কি? বিগ অ্যামাউন্ট মানে হলে মোটা অঙ্কের টাকা লাগবে, তবেই ফোনের এই কম্পন দূর হবে। কত টাকা? এই বেশি না, 5,000 হলেই আমি ঠিক করে দিতে পারবো। নীতি মজা করে বলতে থাকে। তামান্না ওপাশে সোফায় বসেছিলেন। এভাবে মেয়ের দিকে চোখ পাকিয়ে তাকালেন। নূরজাহান এক হাতে নীতির কান চেপে ধরে বললেন, ইসলামি বন্ধ করে ঠিক করে দে। কি ভেবেছিস? বুড়িটা একেবারেই জানে না, বুঝে না। আরে আমার এই যন্ত্রখানার দামও তো 5,000 টাকা নয়। সে দাম যাই হোক, নাতি ঠিক করে দিচ্ছে, এজন্য হলে তো বকশিস দিতে হয়। বাটন ফোন চাপা লেগে ভাইব্রেট হয়ে গেছিল। নীতি বেছে বেছে সুন্দর একটা রিংটোন সেট করে দিতে থাকে। নূরজাহান অল্প হাসলেন, বললেন, যা বকশিস পাচ্ছিস, তোদের 2 বোনের আজকের কেনাকাটার টাকা আমি দিচ্ছি। আমি এমনি মজা করে বলছি, লাগবে না নানব্বু, পাপা টাকা দিয়েছে, ওগুলো দিয়েই কিনে শেষ করতে পারবো না। তোর পাপার দেওয়া টাকা রেখে দে, আরেকদিন করিস। আজ আমারটা দিয়েই কর। আর শোন, আমি বেশি করে টাকা দিয়ে দিব, তোদের কেনাকাটা করার সময় নাতবুয়ের জন্য কিছু কিনে আনিস। আমি তো বুড়ি হয়েছি, বিষ ব্যথায় কোথাও বেরুতে পারি না, তাই সকালাত করে নিজে পছন্দ করে তোদের জন্য কিছুই দিতে পারি না। যাই হোক, তোরা নিজেরাই পছন্দ করে কিনে নিস। নীতি ফোনটা নানুর দিকে বাড়িয়ে ভাব নিয়ে বলল, নানু আপু, আমি চাকরি পেলে প্রথম মাসের স্যালারি দিয়ে তোমাকে একটা স্মার্টফোন গিফট করবো। তোমাদের সেই স্মার্টফোন চালানোর জন্য আমাকে একটা মানুষ ভাড়া করে রাখতে হবে তো? এটা তাও একটু আধটু পারি, কল ধরতে কাটতে। ওটায় কোথায় কি করব এই ভেবে দিশেহারা হব। নুরি, ব্যাপার না নানু আপু, আমি তো আছি, আমি না হয় তোমার হেল্পিং হ্যান্ড হব। তনুজা উপরে দাঁড়িয়ে সবটা শুনল। দিদুন যে তার জন্য এভাবে বলল, এটা শুনে আবেগোৎপূর্ণ হয় ও। এই সংসারটা এখন নিজের মনে হয়, আগের মতো খারাপ লাগে না ওর কাছে। একটা জায়গায় শুধু অস্বস্তি, তাছাড়া স্বপ্নের মতো সাজানো গোছানো পরিপূর্ণ একটা সংসার, যা প্রত্যেকটা মেয়েরই চাওয়া থাকে। রোমময় সংসার নীরবতা আর নিস্তবতায় ঘেরা। ঘড়ি কাটা টং টং করে রাত্রি 12টার ঘরে পৌঁছায়। পড়ার টেবিলে বসে সাদা কালো দেওয়ালের ঘড়িতে সময় দেখে নিয়ে তনুজার বুক চিরে দীর্ঘশ্বাস বের হয়। আজ 4 দিন হচ্ছে ইভান অফিসের কাজ চট্টগ্রাম গেছে, সেখানে কনফারেন্স আছে। প্রতিদিন নিয়ম করে রাতে 1 মিনিটের জন্য হলেও তনুজাকে ফোন দিয়ে ভালো মন্দ খোঁজ খবর নেই। আজ সময় পেয়েছিল, যাচ্ছিল, গড়িয়ে যাচ্ছে রাত্রির প্রহর। তারপর ইভান ফোন কল না পেয়ে আচমকা তনুজার চিন্তা হতে থাকে। উদ্বেগতায় কেমন অস্থির ঠেকেছে। মনটা খুব করে চাইছে একটা ফোন কলের, হোক না সেটা 2-3 বাক্যে। বইটা সামনে ফেলে বারংবার ফোনের দিকে চাইছেও। একবার ভাবে আজ না হয় নিজেই ফোন দিয়ে খোঁজ নিক, পরক্ষণে আবার জড়তা আশ্রয়তায় মিটিয়ে যায়। অনেকক্ষণ গড়ানোর পর দ্বিধাদ্বন্দ্বের দোলচলন থেকে বেরিয়ে ফোন হাতে নিয়ে কলেজটির উপরে থাকা ইভান নামে সেভ করা নাম্বারটিতে কল করে। রিং হওয়ার দ্বিতীয়বারে মাথায় রিসিভ হয়। ওপাশ থেকে ঘুমো ঘুমো কণ্ঠ ভেসে আসলো, বলো। হঠাৎ তনুজা জিভ ভারী হয়ে যায়। গুছিয়ে রাখা শব্দগুলো কেমন অগোছালো আর এলোমেলো হয়ে যায়। আংশিক কী বলবে ভেবে দিশারা মেয়েটা। ইভান অনেকটা সময় নিল। অবশ্যই নীরবতার পাল্লা ভারী হতে না দিয়ে ঘুমো ঘুমো আদরে গলায় ডাকল, তনুজা। আদরের প্রগাঢ় স্বর শ্রাবণ নদীতে পৌঁছাতেই তনুজার বুক ভেতরে সতত করে উঠল। সময় নিয়ে অস্ফুট সুরেই বলল, ফোন দিয়ে চুপ করে আসো যে, কথা বলছো না? আচ্ছা, আমি কি ফোনটা কেটে দিব? তনুজা অপ্রস্তুত মিহিস্বরে প্রত্যুত্তরে বলল, না মানে। ইভান তনুজার কথাগুলো চোখ বুজে নিঃশব্দে হাসল। বি ইজি। পরপর সময় দিয়ে কিছু একটা ভেবেই ইভানের কল গুটিয়ে আসে। উদ্বিগ গলায় বলল, রাত 1টা বাজতে চলল, এখনও ঘুমাওনি? শরীর খারাপ লাগছে নাকি দুঃস্বপ্ন দেখেছ? তনুজার চোখ দুটো আজ কেন জানি ঘুম নামছিল না। তার অবচেতন মানুষ তাকে মিস করছিল। প্রতীক্ষা ছিল কাঙ্ক্ষিত ফোন কলের। একসাথে এতগুলো প্রশ্ন শুনে তনুজার আনমনে হাসে, কোমল স্বরে বলল, ঘুম আসছিল না, তাই বই নিয়ে বসেছিলাম, পড়ছিলাম। আর এতটুকু বলে থেমে যায় তনুজা। ওপাশ থেকে নিচু স্বরে শুধায়, আর কি? আর তেমন কিছু না। আপনি আজ ফোন দেননি, তাই ভাবলাম ফোন দিয়ে খোঁজ নেই। কনফারেন্স শেষে ওখানে ডিনারের আয়োজন করা হয়েছিল। ডিনার করে হোটেলে ফিরতে ফিরতে আজ বেশি দেরি হয়ে যায়। বেশি রাত হয় ভাবলাম তুমি হয়তো ঘুমিয়ে পড়েছো, তাই আর কল দিয়ে ডিস্টার্ব করিনি। সারাদিন ব্যস্ততার ভীষণ টায়ার্ড ছিলাম। বিছানায় গা এলে দিতেই ঘুমিয়ে পড়ি। ওহ, আমি বোধহয় কল করে বিরক্ত করে ফেললাম।
মোটেই না। ইভানের কণ্ঠ দৃঢ় শোনালো। খানিকক্ষণ দুপাশে নীরবতা চলল, শুধু নিঃশব্দের শব্দ শোনা গেল। নিস্তব্ধতায় ঘেরা রোমময় সেই শব্দ প্রগাঢ় শোনালো। ওপাশের ব্যক্তিটি নীরবে প্রণয় দিল না, ঠান্ডা স্বরে বলল, বাই দ্য ওয়ে, তুমি কি আমাকে মিস করছিলে? ভালোটা হলো বেশি ফেরনি তো আবার? তনুজা লজ্জা পায়, নিরুত্তর রয়। ইভান মৃদু হাসল। তনুজা লজ্জা অস্বস্তি বাড়াতে না দিয়ে মোলায়েম স্বরে বলল, আচ্ছা, অনেক রাত হয়ে যাচ্ছে, এবার ঘুমিয়ে পড়ো কেমন? তনুজা আকস্মিক প্রশ্ন করে উঠল, আপনি ফিরছেন কবে? চিন্তা করো না, তাড়াতাড়ি ফিরবো ইনশাল্লাহ, হয়তো 2-3 দিনের মধ্যেই। আচ্ছা। কয়েক সেকেন্ড পর ইভান কণ্ঠে আদর জড়িয়ে শান্ত শীতল গলায় ডাকল, তনুজা, হুম। আই মিস ইউ। শব্দগুলো কর্ণকর হয়ে মস্তিষ্ক নিউরনের সারা জায়গাতে বরফের মতো হিমশীতল হয়ে আসে তনুজার গোটা শরীর। সারা শরীরের বিদ্যুৎ স্পন্দন খেলে যায়। তনুজা নিস্তব্ধ স্পন্দন রয়। ইভান প্রত্যুত্তর না পেয়ে চোখ দুটো বুঝেই ম্লান হাসে, কণ্ঠে আবেগ আতর জড়িয়ে বলে, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো, নিজের যত্ন নিও। গুড নাইট মাই মিসেস, বাই। তনুজার মনে এক টুকরো প্রশান্তি ছেয়ে যায়। আলতো গায়ে প্রত্যুত্তর আওড়ায়, টেক কেয়ার, গুড নাইট, বাই। একদিন পর দূরে মসজিদ থেকে ফজরের আজানে মিষ্টি ধ্বনি শুনে ভেসে আসছে। সূচনা হয় আরেকটি নতুন দিনের। পূর্ব আকাশের লাভার বর্ণ বাড়ছে, পাখিদের কিচিমিচির শব্দ। তনুজার ঘুম হালকা মতো নিজেকে কারোর বাহুটার আবদ্ধ পায়। পিটপিট করে চোখ মেলে চাইতেই ভূত দেখার মতো চমকাই ভড়কায়। বিস্ময় চোখ দুটো কঠোর ছড়িয়ে যাওয়াজ্য হয়েছে। ইভানের গায়ের সাথে লেপটে আছে ওর কম্বল দেহখানা। উষ্ণ হাতে কোমর পেঁচে জড়িয়ে আছে ইভান। ইভান কখন আসলো এটা ভেবে অবাক হলেন। এখন মানুষটাকে এত কাছে ঠাউর করতেই তনুজার গোটা শরীর বিদ্যুৎ স্পন্দন খেলে যায়, বেড়ে যায় শ্বাস প্রশ্বাস। তনুজার তড়িৎ কোমর পেঁচিয়ে থাকার ইভানের হাতটা ছাড়ানোর চেষ্টা নেয়। মুহূর্তে কানে আসলো ঘুমো ঘুমো কণ্ঠ, চুপচাপ ঘুমাও আর আমাকেও শান্তিতে ঘুমাতে দাও, প্লিজ ডিস্টার্ব করো না, প্রচণ্ড ঘুম পাচ্ছে। ডিমলাইটের সবুজ আলো ইভানের বুঝে থাকা চোখগুলোর দিকে চাইলে তনুজা বিস্ময় নিয়ে প্রশ্ন করে উঠল, আপনি কখন আসলেন? আর আপনার না আগামীকাল আসার কথা? ইভান আর একটু শক্ত করে জড়িয়ে ধরে, চোখ দুটো বুজে রেখেই বলে, কাজ শেষ হয়ে গেল, ভাবলাম শুধু শুধু রাত থেকে লাভ কি, তার চেয়ে বাসায় ফিরে প্রশান্তির ঘুম দেওয়া যাবে। যেমনি ভাবা তেমনি কাজ, রাতেই ব্যাক করা। বাসায় কখন আসলেন? আমাকে একবারও ডাকলেন না যে? আচমকা তনুজাকে ছেড়ে দিয়ে নড়ে চলে ওঠে তো কোনোই বালিশের ঠেকে হাতের উপর মাথা রাখে ইভান। পরপর তনুজার দিকে ঝুঁকে পড়ল। 3:30 নাগাদ বাসায় ফিরেছি। আমায় ডাকলেন না কেন? ইভান শান্ত চাহনিতে চাহল, নির্লিপ্ত জবাবে বলল, প্রয়োজন মনে করিনি। কেমন ঘোর লাগা দৃষ্টিতে চাইল, শীতল কণ্ঠে বলল, এসে ঘুমন্ত এলোমেলো তোমাকে দেখতে 30 মিনিট পেরিয়ে গেছে। তোমার নির্মল ঘুমন্ত ভাঙাতে চাই ইচ্ছে করেনি, বরং সেটা ইচ্ছে করছে সেটাই করেছি। বিস্ময়ে তনুজের চোখ দুটো রসগোল্লা আর একবার আকার নিল, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কোনো রকমে শুধালো, মানে কি করেছেন? ইভান শব্দ করে হাসলো। তনুজার কপালের উপরে এলোমেলো হয়ে ছড়ে ছিটে থাকা বেবি হেয়ার ফু দিয়ে সরিয়ে দেয়। তৎক্ষণাৎ তনুজার মৃত্যু আখিচোড়া বন্ধ হয়ে যায়। পরপর উষ্ণ হাতের ছোঁয়ায় নরম গালে পেতেই হৃদস্পন্দন বেড়ে যায় তনুজার। তনুজার সফট গালে হাত রেখে ইভান নিচু ঠান্ডা গলায় ডাকলো, তনুজা। হুম। চোখ খোলা, তাকাও আমার দিকে। চোখ দিয়ে ধীরে ধীরে ঘন পল্লব মেরে যায় তনুজার। ইভানের ঘোর লাগা চোখে চোখ মিলতেই তনুজার বুক দূর দূর কাঁপতে থাকে। অদ্ভুত অনুভূতি তনুমনে কম্পিত হয়, গোটা শরীর অনুভূত জোয়ারে ভাসতে থাকে। ইভান তনুজার চোখে চোখ রেখেই হাঁকছি স্বরে বলে, ভয় পেও না, আমি তোমার ঘুমের সুযোগ নেইনি। আপাতত তোমার ইচ্ছে তোমাকে টাইটলি জড়িয়ে প্রশান্তির সহিত ঘুমানো। এই বলে ইভান তনুজার দুহাত জড়িয়ে ধরে ফের মুচকি এসে বলল, এটাই করছিলাম, মাঝখানে তুমি ঘুমের ব্যাঘাত ঘটালে। এখন গুড গার্লের মতো ঘুমিয়ে পড়ো আর আমাকেও ঘুমাতে দাও, আমি খুব টায়ার্ড। তনুজা ইতস্ত গলায় আওড়ালো, আপনি ঘুমোন, আমি উঠব। সকাল হয়ে গেছে, না উঠলে দেরি হয়ে যাবে। ইভানের কানে মনে হয় কথাটা ঢুকেনি। ইভানকে নির্লিপ্ত নির্বিকার দেখে তনুজা দীর্ঘশ্বাস ফেলে বলল, ইভান উঠুন, এখন ঘুমোলে দেরি হয়ে যাবে। কিচেনে যেতে হবে তো, ব্রেকফাস্ট তৈরি করতে হবে। বাড়িতে বউ আছে, আরও লোক আছে, তোমাকে কত ভাবতে হবে না। একদিন দেরি করে উঠলে ব্যাপার না, আমি ভীষণ ক্লান্ত, ডিস্টার্ব করো না, ঘুমাতে দাও। আশ্চর্য, আপনি ঘুমান। কথাটা সম্পূর্ণ করার আগেই লম্বা একটা দাড়ি টেনে দেয় ইভান। তনুজার গলার মুখ ডুবাই গলার ঠোঁট ছুঁয়ে বলে, তুমি কি চাইছো? না হওয়া বাসরটা আজ সারি, অনবরত কথা বলে আমাকে
উস্কে দিচ্ছ। শেষমেশ দুর্ঘটনা ঘটলে আমাকে দায়ী করতে বসো না প্লিজ। ইভানের স্পর্শ তার লাগামহীন এহেন কথা শুনে তনুজা মূর্ছা যাওয়ার নাই হয়। লজ্জায় ভেতরে ভেতরে নুইয়ে পড়ে। অস্বস্তিতে গাঢ় হয়ে চুপচাপ চোখ দুটো বুঝে নেয়। ইভান হাতের বাঁধন শক্ত করে তনুজার গলায় মুখ গুজে অস্ত্রের স্বরে বলল, তুমি পাশে থাকলে আমি অনুভব করি এক আকাশ শান্তি। নিমিষেই দূর হয়ে যায় আমার সকল অবসাদ আর ক্লান্তি। আমার প্রশান্তি আমার অর্ধাঙ্গিনী। রাতের আকাশ মেঘে ঢাকা। কখন জানি বৃষ্টি নামবে এই অবস্থা। কালো মেঘের চাদরে মোড়ানো আকাশের দিকে চেয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে তনুজা দুহাত বুকে ভাঁজ করে উদাসীন হয়ে ভাবনার সুতো ছাড়িয়েছে। ভাবতে মাসুল হঠাৎ দরজায় নক করার শব্দে ভাবনার সুতোয় টান পড়ে। পরপর সুপরিচিত মিষ্টি কণ্ঠস্বর আসল, ভাবিমণি আছো? এদিকে স্মিত এসে তনুজা। হ্যাঁ নীতি, ভিতরে এসো। নীতি বিনিময় মিষ্টি এসে ভিতরে ঢুকলো। তনুজা ফের বলে উঠল। বসো। নীতি ছোট্ট করে শ্বাস ফেলল, ব্যস্ত কণ্ঠে বলল, পরে বসবো, এখন নয়। যে জন্য আসা, নানু আপু পাঠালো আমায়। নানু আপুর এক খালাতো বোনের সাথে ছেলের বউ, নাতি বউ, এক কথায় বলতে গেলে পুরো ফ্যামিলি এসেছে। এদিকে তাদের কোনো এক আত্মীয়র বাসায় বউ ভাতের দাওয়াত ছিল। সেখান থেকে ফেরার সময় নাকি ভাবলেন নানু আপুকে একবার দেখে যাবে, তাই এসেছে। এখন ভাইয়া বিয়ে করেছে শুনে ভাইয়ার বউ দেখার জন্য উৎসুক হয়ে বসে আছে। নানু আপু তোমাকে নিচে যেতে বলেছে। আচ্ছা। নানু আপু আমাকে বলে দিয়েছে তারা যেহেতু তোমাকে এই প্রথম দেখবে, তাই একটু পরিপাটি হয়ে আসতে, মানে একটু সাজগোজ করে। তনুজা কপাল কুঁচকে তাকে ছোট্ট করে বলল, তাই? নানু আপু এই খালাতো বোনটা না খুব সুচি ভাই, আর কেমন খুঁতখুঁতে, সব কিছুতেই নাক ছিটকানো নেচার তার। আবার মান্দাতার আমলের চিন্তাভাবনা মন মস্তিষ্কে ঘেরা। আমার তো বুড়িটাকে চরম লেভেলের অ্যালার্জি লেগেছে। মাত্র 5 মিনিট ওখানে ছিলাম, তাই বিরক্তি দিতে আজকের মতো নিচে যাওয়ার শখ মরে গিয়েছে আমার। ইয়া আল্লাহ, এই নানু অপুর থেকে এক কাটি উপরে খিটখিটে মেজাজের। ভাবতে পারছো তুমি তাহলে কেমন? নীতির মুখের এক্সপ্রেশন দেখে তনুজা ঠোঁট টিপে হাসলো। নীতি সিরিয়াস মুখ ভঙ্গি করে ফের বলল, রবি ঠাকুরের অপরিচিতা গল্পের বিনুদার মতোই অনেকটা। বিনুদা যেমন সবার পছন্দের অতি সুন্দরী কেউ চলনসই বলে, ঠিক এই নানাটাও অমন। কোনো কিছুতে তার মনে ধরে না। বাপরে, এখানেই ক্ষান্ত নয়, এর তো আবার বুলেটের বেগে মুখ চলে। মুখের সামনেই সব বলে ফেলে, পুরোই অসহ্য। তনুজা নীতির কথায় ভীষণ মজা পাচ্ছে ও চিন্তা হওয়ার বদলে কেমন হাসি পাচ্ছে। তনুজা মজার স্বরে বলল। নীতি প্রত্যুত্তর হাসে, শেষমেশ তাড়া দিয়েই বলে, বিয়ে তো অলরেডি হয়ে গিয়েছে, তাই এখন আপাতত রিজেক্ট হওয়ার ভয় নেই। আমার সেই অ্যালার্জি না, তোমার সেই অ্যালার্জি নানুর কাছে। আরে আমি তোমাকে একটু সতর্ক করলাম আর কি, যাতে কিছু বলে ফেললে মন খারাপ করো না। আচ্ছা আমি যাই, তুমি চটপট রেডি হয়ে নিচে এসো। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তনুজা আয়নার সামনে দাঁড়িয়ে জানালার কাছ গড়িয়ে পড়া বৃষ্টির ফোঁটা দেখে নিল। চোখে হালকা করে কাজল দেওয়া, ঠোঁটে হালকা করে পিঙ্ক কালারের লিপ গ্লাস দেওয়া, পরপর সারে আঁচলটা মাথায় টেনে নেয়। তনিমাত্রে মুঠোফোনে শব্দ করে জড়ত। হাতে নিয়ে ইভানের কল দেখতে পাই। রিসিভ করতে ওপাশ থেকে ব্যস্ত কণ্ঠস্বর ভেসে আসে, হ্যালো তনুজা। এই সময় ইভানের কল দেখে তনুজা বেশ অবাক হয়। তুমি সবার সাথে ডিনার করে নিও, আমার ফিরতে একটু দেরি হবে। এখানে ডিনার ব্যবস্থা করা হয়েছে, আমি ডিনার করেই ফিরবো। আচ্ছা বাই। আর বাক্য ব্যয় করে না, খট করে কলটা কাটে ইভান। আগের মতো রাত করে বাড়ি ফেরে না সে, বাড়িতে সবার সাথে ডিনার করে। ইভানের পরিবর্তন তনুজা খুশি। যতই হোক মানুষ তার স্বামী, আর প্রত্যেকটা মেয়ে চায় তার স্বামী ভালো থাকুক, সুস্থ থাকুক, সব বাজে অভ্যাস থেকে শত শত মাইল দূরে থাকুক। তনুজা চাও এর ব্যতিক্রম নয়, ও মন থেকে চায় ওই অনাকাঙ্ক্ষিত প্রণয়ের সুন্দর একটা পরিণয়। ড্রয়িং রুমের অনেকগুলো অপরিচিত মুখ। তনুজা নিচু গলায় সালাম দেয়। শুভ্র রঙা অটো পরে শাড়ি পরনে বৃদ্ধা মহিলার কপালে ভাঁজ ফেলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তনুজাকে। নূরজাহান বেগম বেশ প্রফুল্ল চিত্তে তনুজার সবার সাথে পরিচয় করে দিলেন। অতিথিপ্রগর মহিলাটি বেশ অমায়িক, গলায় কুশলাদি বিনিময় করল। নীতি কথিত অ্যালার্জি নানু ফরিদা বেগম দূরতে ঢেউ তুলে নাকমুখ কুচকে বলে উঠলেন, নাতবু দেখতে মিষ্টিই আছে, তবে গায়ের রংটা একটু চাপা। গায়ের রং আর একটু উজ্জ্বল হলে ছেলের সাথে ভালো মানাতো। মির্জা বাড়ির বড়বু দর্শনধারীতে বেশ কমই হয়ে গেল না?
নূরজাহানের মুখে বিরক্তির ছাপ পড়ে। পরপর কণ্ঠে গাভীর্য বজায় রেখেই বললেন, হ্যাঁ, বিয়ে শাদীর ক্ষেত্রে দর্শনধারীও একটা বড় বিষয়। তবে শুধু দর্শনধারী দেখে তো মূর্খরা। আমার মনে হয় গুণ আগে দেখতে হয়, আদব কায়দা লেহাজ আগে দেখতে হয়। সংসারের জন্য এসব বিষয় জরুরি। যাত্রা পালার অভিনেত্রীরাও তো ঢের সুন্দরী, কিন্তু তাদের দিয়ে কি সুন্দর সংসার হয়? সভ্য সমাজের মানুষ কি তাদের ঘরে তুলতে চায়? তনু কয়েকটা প্রশ্নের বানে থিত হয় ফারিদা বেগমের মুখ। ওই তো পাশের সোফায় ওনার নাতিবউ পায়ের উপর পা তুলে বসে ফোন স্ক্রল করছেন। এটা নূরজাহানের কাছে দৃষ্টি করে ঠেকলো। এখানে বয়োজ্যেষ্ঠ সবাই আছেন, তাদের মাঝে এভাবে বসে থাকা মোটে শোভা পাচ্ছে না, বরং মেয়েটার মধ্যে আদব কায়দা যথেষ্ট অভাব, তা বলার অপেক্ষা রাখে না। এদিক ওদিক তনুজাকে নিয়ে নূরজাহান গর্ব করেন। মেয়েটা আহামরি সুন্দরী না হলেও যথেষ্ট বিনমী স্বভাবের। ঘড়ির কাঁটা রাত 11টার ঘর পেরিয়েছে। আকাশ ভেঙে ঝমঝমে বৃষ্টি হচ্ছে। বাংলায় বর্ষা পঞ্জিকায় অগ্রহায়ণ মাস চলছে। অগ্রহায়ণের প্রথম সপ্তাহ এদিকে বসুন্ধরায় ঠেকেছে, আশাটিয়া বর্ষণ নামছে। জানালার কাজ ঢেকে দিয়ে টেনে দিতে গিয়ে তনুজার মুখের বৃষ্টি ছাড়ছিটে আসছে। ইভান খানিকক্ষণ আগেই ফিরেছে। ফ্রেশে ওয়াশরুম থেকে বেরোতেই দুম করে পুরো রুম অন্ধকার ঢেকে। হঠাৎ কী হলো বুঝতে না পেরে ইভান বলে উঠল, কী হলো? তনুজা অন্ধকার যেখানে দাঁড়িয়েছিল ওখানে দাঁড়িয়ে বলল, বৃষ্টি হচ্ছে তো প্রচুর, লোডশেডিং হয়েছে। তবে আলো নিভে গেল যে, আইপিএসে প্রবলেম হয়েছে নাকি? কথাটা বলতেই অন্ধকার হেঁটে গিয়ে হাতের ফোন বের করে ইভান, তারপর ফোনের ফ্ল্যাশ অন করে। ফোনের মৃদু আলোয় তনুজা উল্টো দিকে ঘুরে এক হাতে জানালার সাফেদ পর্দা টেনে দিতে বলল, হ্যাঁ, আইপিএসের প্রবলেম হয়েছে। সন্ধ্যায় বিদ্যুৎ কয়েকবার আপ ডাউন করেছিল, সেই সময় হঠাৎ করে আইপিএসের প্রবলেম হয়। ইভান ভেজে চুলগুলো হাতে নিয়ে ব্রাশ করতে করতে শুধালো, চলছে না? এখন তো প্রবলেম হয়ে গেল, বৃষ্টির সময় কারেন্ট নেই। আগে থেকে আমাদের জানালে আমি মেকার পাঠাতাম, আর নয়তো একটা ব্যবস্থা করে যেত। মামুনি কথা বলেছেন, রাতেই তো হয়েছে, সকালে সারানোর লোক আসবে। ইভান বিরক্তিতে শব্দ কাটলো, পরপর বলে উঠল, বাম পাশের ডয়ারে দেখো ক্যান্ডেল আসছে। তনুজা খুঁজে বড়সড় সুগন্ধিযুক্ত কয়েকটি ক্যান্ডেলের মধ্যে থেকে একটা হাত তুলে নেয়, কিন্তু ভেবে বলল, এখন তো এটা জ্বালাতে অন্ধকারে কিচেনে যেতে হবে লাইটার আনতে। ওয়েট, আমি বের করছি, তোমাকে কিচেনে যেতে হবে না। সমস্যা নেই, আমি যেতে পারবো। আপনাকে কষ্ট করে কিচেনে যেতে হবে না। দেখা গেল কষ্ট করে কিচেনে গেলেন, অথচ তন্ন করে খুঁজেও লাইটার পেলেন না, তখন শেষমেশ আমাকেই যেতে হবে। তোমাকে বা আমাকে কাউকে এখন লাইটার আনতে কিচেনে যেতে হবে না, এখান থেকে আমি ব্যবস্থা করে দিচ্ছি। তনুজা ঠোঁট উল্টালো, পরপর ডাবল কোনো জাদুটা করে আলো জ্বালাবে। আশ্চর্য, উনি ম্যাজিক জানে নাকি? এভাবে বিস্ময় তনুজার চোখ দুটো বড় বড় হয়ে যায়। ইভান কাঙ্ক্ষিত জায়গায় কিছু খুঁজে পাওয়ার একটা লাইটার বের করে আনে, তনুজার দিকে এগিয়ে দিয়ে তনুজার হাতে ক্যান্ডেল। ইভান হাত দিয়ে লাইটার চাপে দেয়। এমন সময় তনুজা প্রশ্ন করে উঠল, আপনি সিগারেটও খান? ছেলেদের কাছে এছাড়া তো গ্যাস লাইটে থাকার কথা নয়, তাই ভেবে সোজাসুজি প্রশ্ন করে তোরটি তনুজা। ইভান আগুন জ্বালাতে বলে, আগে খেতাম মাঝে মধ্যে, তবে আপাতত বর্তমান কোনোটাই খাই না, না ওয়াইন আর না সিগারেট। ও, তনুজার হাতের ক্যান্ডেলে মৃদু দীপ্ত আলো ছড়াচ্ছে। ইভান চোখ তুলে তনুজার দিকে চাইল। বাসায় ফিরে এতক্ষণে তনুজার মুখবায় দৃষ্টি হয়ে যায় তার। আজমকে ইভানের দৃষ্টি আটকায় তনুজার কাজলটা না মৃগনয়নে। তনুজার মুখে বৃষ্টির ছাদ ক্যান্ডেলের দীপ্ত আলোয় মুক্ত দানার মতো চিকচিক করছে। মোহময়ী লাগছে দারুণ। কিছুভাবে তনুজা শুধায়, আচ্ছা, এই ক্যান্ডেলগুলো আসলো কি করে? না মানে কোনো উপলক্ষে এনেছিলেন? ইভান তনুজার মুখবায় রেখে শান্ত কণ্ঠে জবাব দেয়, এই ক্যান্ডেলগুলো অনেক দিন আগের, এগুলো কক্সবাজার থেকে এনেছিলাম, বন্ধুদের সাথে ট্যুরে গিয়েছিলাম, সবাই কিনেছিল, তাই দেখা দেখে আমিও বেশ কিছু কিনেছিলাম। বেশ কয়েকবার পকেটে এনেছিলাম, সবাইকে দেওয়ার পর কয়েকটা নিজের কাছেও রেখেছিলাম, আগে কোনো প্রয়োজন পড়েনি। ভালোই হলো, আজকে কাজে দিল। বড্ড খারাপ হলো। তনুজা নির্বোধের মতো চাইল। ভাষা চোখ দুটো প্রশ্ন খেলে যায়, মানে যার অর্থ সেকেন্ড পরে নাই ইভান, তাই তো নিজের পরে প্রত্যুত্তর সাজিয়ে নেই। তনুজার মুখের দিকে ঝুঁকে ঠান্ডা স্বরে বলে, ক্যান্ডেলের দীপ্ত আলো, সাথে বৃষ্টি ভেজা আলোর ছাওয়া, কাজল কালো স্নিগ্ধ সরল টানা মিগ আগিজোড়া আমাকে বেসামাল করে তুলেছে। হৃদয়ের অস্ত্রশস্ত্র শিহরণ চলছে, বইছে প্রণলকের ঝড়। হাউ ক্যান আই কন্ট্রোল?
কথাগুলো শ্রবণ দিয়ে পৌঁছতে লজ্জায় আড়ষ্ট হয় তনুজা। তড়িৎ বেগে মাথা নুয়ে নেয়, গাল দুটো লজ্জায় লাল হয়ে যায়। ইভান তনুজার হাত থেকে ক্যান্ডেল নিয়ে পাশে ওয়ার্ড্রপের উপরে নামায়। পরপর এক হাতে তনুজার কোমর জড়ি ধরে দূরত্ব ঘুচায়। তনুজার বুক দূর দূর কাঁপতে থাকে, হিমালয় পর্বতের মতন হিমশীতল হয়ে আসে তনুজার গোটা শরীর। ইভানে গরম নিঃশ্বাসে চোখ মুখে পড়লেই ঘন ঘন পল্লবগুলো সদ্য ফোটা কচি ফুলের মতো তিত্তির করে দুলতে থাকে। কাঁপছে তনুজার আকর্ষণীয় ওষ্ঠ। মুহূর্তে পৃথিবী ভুলে যায় ইভান। ঘুমিয়ে থাকা পুরুষালী সত্তা ঝিমিয়ে উঠল। ঘোর লাগা দৃষ্টি চেয়ে কণ্ঠে এক মুখ সমুদ্র ঢেলে ডাকল, তনুজা। হুম। তনুজার হার্টবিট ফাস্ট হচ্ছে, দম বন্ধ বন্ধ ঠেকছে। তনুজা এত আদরে মায়া জানানোর রাগটা উপেক্ষা করতে পারল না। দৃষ্টি নুইয়ে রেখেই অস্পষ্ট স্বরে আওড়াই, কাজল কালো চোখ, হালকা গোলাপি ঠোঁট, তোমাকে ভীষণ সুন্দর লাগছে। শুধু ভীষণ বললে ভুল হবে, ভয়ঙ্কর সুন্দর লাগছে। তনুজা লজ্জায় ডুবলো, আড়ষ্টতায় গাঢ় হলো। ইভান মাথা নুইয়ে তনুজার কপাল ঠেকালো, চোখ দুটো বুঝে নিয়ে আওড়াই, সৃষ্টিকতা কত সুন্দর সুনিপুণ সৃষ্টি, জোড়ায় জোড়ায় সৃষ্টি করছেন। আমরা শুধুই আগে হয়রান হই, লাইফ পার্টনার বেছে নিতে হারাম রিলেশনে যাই, অথচ প্রত্যেকের জন্য জীবনসঙ্গী সৃষ্টিকর্তায় ঠিক করে রেখেছেন। শুধু একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়, নিশ্চয়ই উত্তম কিছুই হবে। তারপর কিছু হলে সেটা তো পরীক্ষা, বাট হতাশা তো নেই ভাগ্যের উপরে। তোমার সাথে আমার ভাগ্য জোড়া ছিল, আমি আমার সেই ভাগ্যকে সুপ্রসন্ন মনে করি। প্রণয়ের সুতে আমরা দুইজন বাধা পড়েছি, প্রণয়ের সে বাঁধন শক্ত দৃঢ় মজবুত করতে চাই। তোমার কাছে আমার চেয়ে বেশি কিছু চাওয়ার নেই, শুধু এতটুকু চাই আজীবন বিশ্বাস ভরসা মর্যাদা রাখবে, আর মন থেকে আপন করে নিবে, ব্যাস তাদের চলবে। আমার জন্য পুরো পৃথিবী দরকার নেই, শুধু বিশ্বস্ত একজন তুমি থাকলে হবে, সেই তুমিটা একমাত্র তনুজা। তনুজার শরীর কম্পন ক্রমশ বাড়ছে, চৈত্রের খবরের নাই কণ্ঠনারে শুকিয়ে চৌচির হয়ে আসছে, জিব্বা ভারী হয়ে আসছে, বাকরুদ্ধ হয়ে আসছে। বলতে চেয়েও কোথায় যেন এসে ভয়ে আতঙ্কে আটকে যাচ্ছে। ইভান বড় করে শ্বাস টেনে নেয়, পরপর তনুজার থুতনি ধরে উঁচু করে ইভান। তনুজার চোখ দুটো বোঝা। ইভান সে চোখে চোখ রেখেই বলে, তনুজা তাকাও, আমার চোখে চোখ রাখো। তনুজার পায়ের তাল অবধি শিরশির করে উঠছে, কেমন অদ্ভুত অনুভূতি ওষ্ঠগত হচ্ছে তনুজার প্রাণ। কাপা কাপা পলক তুলতে চায় ইভানের মুখটা, তনুজার সফট গাল ছুঁই তনুজার গালটা ডান হাতটা আলতো করে রাখি ইভান ঠান্ডা গলায় বলল, দিন দিন মারাত্মকভাবে তোমার মায়া ছড়িয়ে নিজেকে দড়িয়ে ফেলেছি। না চাইলে হুটহাট করেই আমার অবচেতন মন তোমাকে নিয়ে ভাবতে বসে, চাই তোমার সান্নিধ্য, অনাবিলভাবে বাট ট্রু। তনুজা, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। তনুজার পায়ের তাল অবধি শিরশির করে উঠছে, কেমন অদ্ভুত অনুভূতি ওষ্ঠগত হচ্ছে তনুজার প্রাণে। কাপা কাপা পলক তুলতে চাই ইভান মুখটা তনুজার সফট গালে ছুঁই। তনুজার গাল ডান হাতটা আলতো করে রাখে ইভান ঠান্ডা গলায় বলে, দিন দিন মারাত্মকভাবে তোমার মায়ে নিজেকে জড়িয়ে ফেলেছি। না চাইতে হুটহাট করে আমার অবচেতন মন তোমাকে নিয়ে ভাবতে বসে, চাই তোমার সান্নিধ্য, অনাবেবল বাট ট্রু। আই তনুজা, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। শেষের কথাগুলো তনুজার কানে কয়েকবার বাড়ি খায়, কেমন মন্ত্রমুগ্ধের নাই শোনালো। তনুজার মেরুদণ্ডে শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে যায়, অনুভূতির জোয়ার বইছে ওর মনে প্রাণে। একদিকে ভালো লাগা আর অন্যদিকে অজানা আতঙ্ক, সব মিলে তনুজার টালমাটাল নাজেহাল অবস্থা। মস্তিষ্ক অসাড় হয়ে আসে ওর। আচমকা তনুজা ইভানের বুকে মাথা ঠেকায়, থেমে থেমে ধীমে স্বরে আওড়াই, ইভান, আমি জানি, আমি বুঝতে পারি আপনার চোখের ভাষা, মিথ্যা নয় আপনার কথা, অবিশ্বাসও নয়। ইভান, আমিও আপনাকে ফিল করি। ইভান, আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, কখনো আমাকে ভুল বুঝবেন না প্লিজ। ইভানের হৃদস্পন্দন যেন ক্ষণিকের জন্য থামলো। তনুজার শ্যাম্পু করা চুলের ঘ্রাণ সাথে মেয়েলি মিষ্টি গন্ধটা ইভানকে পাগল করে তুলেছে। অনিয়ন্ত্রিত অনুভূতি ঢেউ খেলে গেল, মন মস্তিষ্ক আয়ত্ত রইল না। বাইরে দমকা হাওয়ার মতন ইভানের মনে অনুভূতিরা তাণ্ডব শুরু করলো। বৃষ্টি ভেজা স্নিগ্ধ প্রকৃতি, তারপর ব্যক্তিগত নারী, দুটো ইভানকে উস্কে দিল। ইভান শুকনো ঢোক গেলে নাই, এক হাতে তনুজার চুল আটকানো কাঠ খুলে দেয়। মুহূর্তেই পিঠ চুলে ছড়িয়ে পড়া তনুজার সুনিব্যস্ত ঘন কালো চুল। ইভান তনুজার চুলে মুখ ডোবায়। তনুজার কথা অসম্পূর্ণ রয়ে যায়। বাকি কথা শোনার আগে ইভান মাদকতা মিশানে কণ্ঠে বলল, তনুজা, তোমাকে ভীষণ ভালোবাসতে ইচ্ছে করছে, ইদানিং সবসময় করেই। আমার কি উচিত এই ইচ্ছেটাকে দমিয়ে রাখা, নাকি এই সুন্দর ওয়েদারে প্রাধান্য দিব, প্রায়োরিটি দিব মনের আকাঙ্ক্ষাকে? ইভানের এহেন কথা, তারপর এতটা কাছ থেকে তনুজার কেমন হাঁসফাঁস ঠেকছে। প্রশ্ন করলেও উত্তর অপেক্ষা না করে ইভান। মুহূর্তেই তনুজার কাপা কাপা অষ্টতায় ডুবায়। অনুভূতির জোয়ারে ডুবল তনুজা আচমকা অজান্তে সাই দিয়ে জানায়। তনুজার একটা হাত ইভানের পেছনের চুলের
মাছ চলে যায়, আর একটা পিঠের টি শার্ট খামচে ধরে। টি শার্টের উপর দিয়ে নখ বিঁধে যায় ইভানের পিঠে। আবেশে চোখ মুখ বুঝে আসে দুইজনের। বাইরে তুমুল বর্ষণ, ঘরে এক দম্পতি, সম্পূর্ণ নতুন স্পর্শ, স্বর্গীয় অনুভূতির টালমাটাল অবস্থা। সময় গড়ালো, রাত গভীর হতে থাকলো। এদিকে ইভান স্পষ্ট গভীর হয়। তনুজার চোখ দুটো কাজল ল্যাপটায়, সুনির্দিষ্ট চুলগুলো এলোমেলো হয়। বৃষ্টি ভেজা স্নিগ্ধ ঠান্ডা প্রকৃতির সাক্ষী দেখে পবিত্র বন্ধনে নতুন অধ্যায় রচিত হয়। 2 দিন পর শহরের যানজট কোলাহলমল রাস্তাতে ড্রাইভ করছে ইভান। পাশাপাশি তনুজাকে কলেজ থেকে বাসায় নামিয়ে দিয়ে অফিসে যাবে ও। লাঞ্চের পর মিটিং আছে, তাই দ্রুত তনুজাকে বাসায় নামিয়ে ফিরতে হবে অফিসে। এরই মধ্যেই রিয়ার ভিউমিরের দৃষ্টি যায় ইভানের একটা কারোর সাথে কালো কালারের বাইকের ধাক্কা লাগে। রিয়ার ভিউমিররে ইভানের দৃষ্টি থমকায়। স্পষ্ট দেখা যায় একটা কালো কালারের রঙের বাইকের সাথে ধাক্কা লাগে। বাইকের ব্যালেন্স সামলাতে না পেরে সিটকে খানিকটা দূরে বাইক সহ উল্টে পড়ে। আচমকা ইভানের বুকের ভিতরটা ধক করে উঠল। অস্থিরতায় সৃষ্টি হলো। ইভান ঘনঘট 2বার পলক ফেলেও ভালো করে নজর দেয়। মাথায় হেলমেট থাকলেও ইভানের মন মস্তিষ্ক বাহিক আইবাই আর বাইক দিকে 2 সেকেন্ড স্থির হয়ে করে ওঠা দিব্য। ইভান ফার্স্ট গাড়ি ব্রেক কষে, আংশিক ব্রেক চাপে তনুজার সামনের দিকে অনেকটাই ঝুঁকে যায়। পরপর নিজেকে সামলে হতভম্ব হয়ে ইভানের দিকে তাকায়। ইভান ত্রটস্থ হাতে সিট বেল্ট ডোর খুলে ছুটে যায়। তনুজা ভ্যাবাসাকা খেয়ে যায়, চেঁচিয়ে শুধায়। ইভানের মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। কোনো কথা তার কর্ণগোচর হয় না। ইভান রাস্তায় মাঝখান দিয়ে ছোট বড় গাড়ি এড়িয়ে উদ্বন্তের মতো ছুটছে। তনুজা চিন্তিত হয়ে ত্রটস্থ হয়ে নেমে ইভানকে অনুসরণ করে। মুহূর্তে লোকজন জমা হয়। পিছের রাস্তায় টুকরো টুকরো হয়ে আছে বাইকের আয়নার কাজ। লোকজন ধাক্কা দিয়ে কাঠটা আটকে দিয়েছে। দিব্য পিছের রাস্তায় পড়া, এক হাতে রাস্তার ঠ্যাস দিয়ে সোজা হয়ে বসার চেষ্টা করে। বড় বড় নিঃশ্বাস নিতে নিতে অন্য হাতে হেলমেট খোলার চেষ্টা করতে থাকে। এরই মধ্যে পথচারী কেউ একজন বাইকারটা টান দিয়ে সোজা করে। অতপর ইভান ছুটে এসে অস্থিচিত্তে দিব্যের সামনে হাঁটু মেরে বসে। এত মাসে মনের কোণে জমে থাকা রাগ, ক্ষোভ, অভিযোগ, অভিমানের পাহাড় সম বরফ সবটা যেন নিমিষেই কাপুরুর মতো উড়ে যায়। যেখানে দখল করে নাই ছোট ভাইয়ের প্রতি স্নেহ ভালোবাসা, ভাইয়ের বিপদ অস্থির উৎকণ্ঠার হৃদয় নাড়া দেয়। কণ্ঠে ঝড়ল একরাশ উদ্বিগ্নতা। দিব্য, তুই ঠিক আছিস? তোর কথা লাগেনি তো? দিব্যের মাথাটা ঝিমঝিম করছিল। চারপাশটা কেমন ঘোলাটে দেখাচ্ছে। আচমকা দুর্ঘটনায় হাত পা রীতিমতো কাঁপছিল। এমন মুহূর্তেই ইভানের উদ্বেগ কণ্ঠস্বর শুনে এতগুলো মাস পর ইভানের থেকে সৌহার্দ্যপূর্ণ আচরণ পেয়ে দিব্যের ভেতরটা মুশড়ে উঠল। ইভান হেলমেট খুলে দেয়। পরপর অস্থির নজর বোলায় দিব্যের শরীর। তনুজা এতক্ষণে পাশে এসে দাঁড়ায়। বিষয়টা ঠাউর করতেই আটকে ওঠে। কোথাও একজোড়া জড়তা থাকে তনুজার কিছুই বলতে পারল না। তবে ব্যথিত হয়ে শুধু নির্বাক চেয়ে রইল। দিব্যের দুহাতে কোনোই ছিল রক্ত বেরোচ্ছে। রংচটা আকাশি কালারের জিন্স পায়ের দিকে লাল তরলে ভিজে যাচ্ছে। এদিকে ইভানের চক্ষু বন্ধ করে নেয়। দম ফেলে পরপর নিজ হাতে তুলে দিব্যের পায়ের দিকে জিন্সটা তুলতে থাকে। ডাবল স্ট্যান্ডের পাশে থাকা ছোট্ট রাওটা গোড়ালির থেকে প্রায় 10 ইঞ্চি উপরে বিধে ক্ষতের সৃষ্টি হয়েছে। সেই ক্ষত থেকে গল গল রক্ত বেরোচ্ছে। দেখে ইভানের বুকের ভিতরে হু করে উঠল। চোখ দুটো টলমল করে উঠে ধর। বাম পকেট থেকে ব্যতহস্ত হয়ে রুমাল বের করে দিব্যের পায়ে বেঁধে দেয়। দিব্যের টলমল চাহনি, ঝাপসা চাহনি, উদ্বেগ, অস্থির ইভানকে দেখছে। ব্যথা অনুভব হচ্ছে, যেন বেমালম ভুলে গেল দিব্য। আবেগে আৎফুল্ল হয়ে ইভানকে জড়িয়ে ধরার প্রচণ্ড স্বাদ জাগল দিব্যের। সৃষ্টিকর্তা বোধহয় এমনটাই চেয়েছিলেন, তাই তো আর বলতে হলো না। ও সেই 7টা মুহূর্তে পূর্ণ করে ইভানের দিব্যকে বুকে টেনে নিল। চোখে টলমলে নোনা জল নিয়ে বলল, দিব্য, আর কোথায় কোথায় লেগেছে বল আমায়। চল, এখন ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, কিচ্ছু হবে না। দিব্য মাথায় কপাল কুঁচকে ফেলে, থেমে থেমে বলে, আমি ঠিক আছি, চিন্তার কিচ্ছু নেই, তেমন লাগেনি। ইভান দিব্যের ধরে দাঁড় করায়। এরই মধ্যে শোরগোল হয়ে যায়। কেউ প্রশ্ন করছে কি করে অ্যাক্সিডেন্ট হলো, কেউ তো ড্রাইভারকে ইঙ্গিত করে কড়া কিছু বলছে। কারোর ড্রাইভার ভীত সশস্ত্র হয়ে থরথর করে কাঁপছিল। অ্যাক্সিডেন্টের দৃশ্য চোখে ভাসতেই পরপর ড্রাইভারকে দেখে ইভানের মেজাজটা বাকরুতের মতো দপদপ করে জ্বলে ওঠে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে তুষ্ট হয়ে দিব্যকে ছেড়ে একপাশে তেমন ড্রাইভার কলার চেপে ধরে ইভান। চোখ দুটো লাল টকটক করছে। তুট্ট রাগি উচ্চস্বরে বলল, শালা কার নিয়ে রাস্তায় শো অফ করছিস? স্পষ্ট দেখেছি পাস হওয়ার জন্য পর্যাপ্ত জায়গা ছিল, তারপরও ধাক্কা লাগলো কি করে? তোদের অদক্ষতার জন্য নিরীহ মানুষের প্রাণ যায়, পঙ্গু হয়। বলতে বলতে ইভান কলার চেপে এক হাত ছাড়িয়ে মুষ্টিবদ্ধ করে কষিয়ে ঘুষি মারে। মুহূর্তেই হ্যাংলা পাতলা স্বল্প বয়সী ছেলেটা ঠোঁট কেটে রক্ত বেরোয়। হঠাৎ ইভানের রাগী মুহূর্তে ধারণ করে তনুজা ভড়কায়। সবসময় গভীর হয়ে থাকলেও এত রাগ আছে তা তনুজার তেমন জানা ছিল না। তনুজা আচমকা ইভানের বাহু ধরে আটকায়। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলে, ইভান, ওকে
ইভান, ওকে ছাড়ুন, ট্রাফিক পুলিশ আসছে, ওনারা দেখে নেবে ওকে। এখন এসব জরুরি নয়। দিব্যর পা থেকে প্রচুর ব্লিডিং হচ্ছে, ওকে ইমিডিয়েট হসপিটালে নেওয়া জরুরি। এখন প্লিজ মাথা ঠান্ডা রাখুন। তনুজার কথায় সম্মি ফেরে পরপর কলার ছেড়ে দিয়ে আসা ট্রাফিক পুলিশকে তীক্ষ্ণ কণ্ঠে বলল, ড্রাইভিং লাইসেন্স আছে কিনা চেক করুন, আর এভাবে ফাউল করার জন্য যথাযথ ব্যবস্থা নিন। আমি পরে শুনব, কোনোভাবেই যেন প্যানিশমেন্ট ছাড়া পায়। পাশে একটা ক্লিনিকে দিব্য ওকে আনা হয়। হাতে আর পায়ে ছাড়া আপাতত আর কোনো ইনজুরি হয়নি। ভাগ্য সহায় ছিল বিধায় অল্পের উপর দিয়ে যায়। বাড়ির ফোন করে জানানো চাইলেও দিব্য বাধ্যের সাথে। বাড়ির সবাই টেনশন করবে, আবার ছড়ে চলে আসবে, তাই ইভানও কল করে জানায় না। পায়ের ক্ষত 3টি সেলাই পড়ছে। পুরো সময় ইভান দিব্যের পাশেই ছিল। ক্লিনিকের ডিউটিরত ডক্টর দেখিয়ে প্রেসক্রিপশন করানো হয়। বর্তমানে গ্রাউন্ড ফ্লোরে ওয়েটিং চেয়ারে গায়ে এলিয়ে টান করে আছে বসা দিব্য। ইভান তনুজাকে উদ্দেশ্য করে বলল, তনুজা, হ্যাঁ। তুমি দিব্যের পাশেই থাকো, আমি এখনই মেডিসিনগুলো নিয়ে আসছি আর রিসেপশন থেকে ফর্মালিটিস পূরণ করে আসছি। ঠিক আছে। চেয়ার কাঁধ থেকে চোখ দুটো বুঝে আছে দিব্য। তনুজা জলসরে একপাশে দৃষ্টি ফ্লোর নিবদ্ধ করে রেখেছে। এরই মধ্যে মেয়েলি রিনে সুর আসলো। তুই এখানে? 5-6 মাসের বাচ্চা করে নিয়ে একটা মেয়ে একগাল হেসে এগিয়ে আসলো। তনুজার চোখ তুলে ওর ওই বান্ধবী রিয়াকে দেখতে পাই। তনুজা উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো, তা তুই এখানে? কেউ অসুস্থ নাকি? রিয়া মুখটা মূলান করলো, তেমনি ভারী করে বলল, হ্যাঁ রে, মেয়েটা অসুস্থ। কয়েকদিন ধরে খুব ঠান্ডা লেগেছে, অ্যান্টিবায়োটিক চলছে, তাও কিচ্ছুতেই সর্দি কাশি যাচ্ছে না। আজকে শিশু ডক্টর দেখাতে এনেছি, সিরিয়াল আসতে এখনো বেশ দেরি। মেয়েটা ওখানে কিছুতেই থাকছিল না, কান্না করছিল, তাই হাঁটতে হাঁটতে এদিকটায় আসলাম। তা তুই কি জন্য আসছিস? সবাই সুস্থ আছে তো? তনুজা বাচ্চা মেয়েটাকে গালে আদর রেখে রিয়ার প্রশ্নের জবাব দিতে বলল, আসলে হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটেছে। তনুজার কথার মাঝেই রিয়ার নজর পড়ে দিব্যর দিকে। দিব্যকে দেখে কিছু মনে পড়ার ভঙ্গিতেই শুধাই, তনু, এটা তোর প্রেমিক সেই দিব্য না? তনুজা অপ্রস্তুত হয়। এহেন প্রশ্নে কি জবাব দেবে তা ওর কাছে বড্ড অজানা। পরপর কথাটা দিব্যের কানে পৌঁছতে শটান চোখ মেলে তাকায়। সকালবেলা ধোয়া ওঠা দুধচাষিতে নিউজপেপারে গরম গরম টাটকা নিউজ যেমন চমকপ্রদ হয়, ঠিক তেমনি তনুজার মানব বান্ধবী মহলে রমরমা খবর হিসেবে ছড়িয়ে পড়েছিল সাদাশীতে ছাপোষা তনুজা শহরে এক অতি সুদর্শনী ছেলের প্রেমে পড়েছে। যদিও ছেলেটা দীর্ঘদিন তনুজার পিছু পিছু ঘুরঘুর করছে। যতটা না 2 দিনের মধ্যে সম্পর্ক ছিল, তার চেয়ে বান্ধবী মহলে মুখরোচক আলোচনার বিষয় ছিল তনুজার প্রেমে পড়ার কাহিনী। কেউ কেউ তো বলতো, তনু, ছেলেটা তোর সাথে চিট করবে। ছেলেটাকে দেখলেই বোঝা যায় খুব বড় লোকের ছেলে। তারপর ছেলেটা খুবই হ্যান্ডসাম আর ড্যাশিং। দেখে নিস, কিছুদিন টাইম পাস করে চলে যাবে। নিশ্চয়ই বাজে মতলবে তোর সাথে রিলেশন করেছে। দিব্যের সাথে দাদির বাটন ফোন দিয়ে তনুজার মাঝে মাঝে কথা হতো। মাঝে মধ্যে কলেজ যাওয়ার পথে বাচ্চাদের নিয়ে ফুল পাঠাতো, ব্যাস এতটুকুই ছিল। তারপরও বান্ধবী মহলে ক্লোজ কয়েকজন তনুজাকে আষ্টে বৃষ্টি ধরতো ওর প্রেমে গল্প শোনার জন্য। সাথে কেউ কেউ সাবধানী বাণীও আওড়াতো। রিয়া চোখ দুটো রসগোল্লা সাইজ করে বলল, এই রে, ভুলেই গিয়েছিলাম, বাচ্চা মেয়েকে নিয়ে বেশ কিছুদিন কলেজে যাওয়া হয় না, তাই কারো সাথে তেমন কথা হয় না। একদিন শপিংয়ে রূপার সাথে দেখা হয়েছিল, বলল তোর নাকি বিয়ে হয়েছে। যাগ্গে ভালোই হয়েছে। উচ্ছ্বাসিত হয়ে ফের বলল, আমার তো বিশ্বাসই হচ্ছে না তোর প্রেমিকের সাথেই তোর বিয়ে হয়েছে। যাক বাবা, তোর প্রেম সার্থক হয়েছে তাহলে। মেয়েটাই তনুজা অতুষ্ট উঠছে। বিরক্তি অস্বস্তি নিয়ে কিছু বলতে যাবে, সেই সময় তনুজা গোটা পৃথিবী থমকায়। পায়ের তলার থেকে যেন জমিন সরা যায়। অল্প দূরত্বে ইভান দাঁড়িয়ে। তনুজার হৃদস্পন্দন বন্ধ হওয়ার জোগাড় হয়েছে। তনুজার অবচেতন মনে ভাবে ইভান সবটা শুনে নিয়েছে কি। ওদিকে রাগে দিব্যের কপালে রক্ত দপদপ করছে। মুষ্টি ভাজা মতো এক নাগাড়ে গড়গড় করে কথাটা বলেই যাচ্ছে। বাচাল মেয়ে। ইচ্ছে করছে, না আজকে সম্ভব নয়, আপনি মিটিং ক্যান্সেল করুন। স্যার, এখনও তো 3টে বাজতে 10 মিনিটস সময় বাকি আছে। খুবই নরম সুরে ফোনের ওপাশ থেকে আসলো। এক হাতে ফোনটা কানে চেপে ধরেছে ইভান। হাত ঘড়িতে সময় দেখতে দেখতে ফোনের ওপাশে ব্যক্তিগুলো রোল গড়ায় বললাম তো আজকে সম্ভব নয়। 10 মিনিট কেন, আজকে কোনো মিটিংয়েই অ্যাটেন্ড করা ইম্পসিবল ভাই, তাই আপনি এখনই ক্যান্সেল করুন।
তনুজার হাত পা কাঁপছে। ইভানকে এগোতে দেখে তনুজার গলা শুকিয়ে মরুভূমির ন্যায় খা খা করে উঠল। ইভানের মুখোপায় স্বাভাবিক দেখে টুকরো মরিচিকা দেখল তনুজা। জিভ দিয়ে গালাটা ভিজানোর চেষ্টা করে ইভানকে দেখিয়ে জোরে সরিয়ে বলল, রিয়া, ওই যে আমার বর, চল পরিচয় গড়িয়ে দিই। ইভান কপাল কুঁচকে তাকায়। ফোনে কথা বলার ব্যস্ত থাকায় রিয়ার কথাগুলো তখন ভালো করে শুনতে পারেনি, মস্তিষ্ক কাজ করেনি। তনুজার কথা শুনে রিয়ার ঠোঁট দুটো কিঞ্চিত ফাঁক হয়ে যায়। বেক্কের মতো দিব্যকে ইশারা করে দেখিয়ে বলে, ওনার সাথে তোর বিয়ে হয়নি? উফ! তনুজার মাথায় এবার গোটা আকাশের কাজ ভাঙার মতো টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল। এই মেয়ে কেন কালের শত্রু ছিল তা আল্লাহ মালুম। এভাবে ফাঁসানোর জন্য আটগাট বেঁধে নেমেছে নাকি আশ্চর্য। দিব্যর আগে ফুটছে। দিব্যর ইচ্ছে করছে এই মেয়েকে মুখে স্ক্যাচ টেপ লাগিয়ে দিতে। বলদ একটা, কেমনই কমন সেন্স নেই। বলছে ওটা আমার বর, তারপর ওর সাথে বিয়ে হয়নি। উফ! ইভানের কপালে ভাঁজ পড়ে। মেয়েটির কথাগুলো অবাক হয়। ওনার সাথে মানে ওনার সাথে বিয়ে হওয়ার কথা ছিল নাকি? না চাইতো ইভানের মনে প্রশ্নের উদ্ভব হয়। চিন্তায় তনুজার কপালে ঘাম ঝরতে শুরু করে। ফের হাত দিয়ে ইভানকে দেখিয়ে দিয়ে ব্যতিব্যস্ত হয়ে বলল, উনি ইফতিয়ার ইভান, আমার বর। কথাটা বলতে বলতে চোখ মুখ তনুজা কিছু ইশারায় বোঝায়। রিয়া অতটা বুঝলো কিনা কে জানে, তবে নির্বোধের মতন ফ্যালফাল করে চাইল। এরই মধ্যে বাচ্চা মেয়েটা শব্দ করে কান্না জড়ে দিল। এদিকে ইভানের মনকেও অন্যদিকে ঘুরিয়ে দিব্য নিখুঁত অ্যাক্টিং করলো। পাটা ইচ্ছে করে সরাতিকেও চেয়ারের সাথে গুতা লাগায়, ব্যথায় মুখ পায়ে টান টান হয়ে যায়। সেকেন্ডেই অন্য দিক থেকে ইভানের ভাবনা শুধু ছিঁড়ে যায়। দিব্যের দিকে সম্পূর্ণ মনোযোগ দেয়। আমি আসি রে তনু। মেয়েটা আবার কান্না শুরু করলো। রিয়া প্রস্থান করতেই তনুজা এক হাত বুকে রেখেই চোখ দুটো বুঝে নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবে তনুজার মনে কঠিন সিদ্ধান্ত নিয়েই নিল। ও ইভানকে সবটা বলবে, খুব শীঘ্রই বলবে। এতটা ভয় আতঙ্কে বাঁচা যায় না। যখন থেকে দুইজন দুজনের প্রতি দুর্বল হলো, তখন থেকেই তনুজা একটা ভয়ঙ্কর আতঙ্ক সবসময় তাড়া করে বেড়ায়। বিয়ের প্রথম বিষয়টি নিয়ে তেমন না ভাবলেও ইদানিং ভয়টা তটস্থ করে রাখছে তনুজাকে। বিকেলের এক ফালে নরম রোদ জানালার কাজ গড়িয়ে রুম লুটোপুটি খাচ্ছে। বিছানায় হাত দুটো ঠেস দিয়ে গাল টমেটোর মতো ফুলিয়ে বসে আছে নীতি। তামান্না কাবার্ড থেকে আলিপ কালারের গর্জিয়াস গাউন বের করে বিছানায় নামালেন। তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে নরম কণ্ঠে আদেশের সুরে বললেন, ফার্স্ট এটা পরে রেডি হয়ে নাও। 6টার আগেই কফি শপে যাবে। আরেকটাও বাহানা আমি শুনবো না। অনেক হয়েছে তোমার বাহানা। এখন নয়, পরে। পড়াশোনা পরীক্ষার অজুহাত একদম দেখাবে না। নীতি রাগ হয় না, যখন হয় তখন ভীষণ কান্না পায়। এই যে রাগিনীতে ভীষণ কান্না পাচ্ছে। ঠোঁট কামড়ে ধরে কোনো রকমে কান্নাটা গিলে নেয় ও। মায়ের দিকে অসহায় চোখে চাইল। কণ্ঠে ঝাঁঝালো তীব্র আওয়াজ, মাম্মা, আজকে দেখা করতে যাওয়াটা কি খুব জরুরি? তামান্না কড়া চোখে চাইলেন। নীতি গলার স্বর নিচু করে ফের বললেন, বাড়িতে আজকে একটা দুর্ঘটনা ঘটল। এর মধ্যে আজকে দেখা করতে যেতেই হবে। আজ না গিয়ে অন্যদিন গেলেও তো হয়। বাড়িতে আরো অনেকে আছে, তাই তোমাকে এত ভাবতে হবে না। আর এমন বেশি কিছু হয়নি, ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ডক্টর দেখানো হয়েছে, মেডিসিন দিয়েছে, ঠিক হয়ে যাবে। আর নীরবের সাথে তুমি আজকে দেখা করতে যাচ্ছ, এই ডেট আরো 2 দিন আগে থেকেই ঠিক করা। তাই আমি ফোন করে শুধু ডেট পেছাতে চাচ্ছি না। আর হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে রাখো, এমন কোনো আচরণ করবে না যাতে করে ছেলেটা তোমার সম্পর্কে নেগেটিভ মন্তব্য করে। নীরব তোমার সাথে কথা বলে ফ্যামিলিকে ওর ডিসিশন জানাতে চায়। পজিটিভ কিছু বলেই ওর বাবা মা পাকা কথা বলতে আসবে। নীতি তাদের দাঁত চেপে কান্নার সংবরণ করে যাচ্ছেন। তামান্না রেডি হতে তাগেদা দিয়ে প্রস্থান করলেন। আটকে রাখা কান্নার এবার বাধা হারালো নীতি ঝরঝলিয়ে কেঁদে উঠল। খানিকক্ষণ কান্না করে নিজেকে একটু হালকা লাগতেই কিছু ভেবে গুটি গুটি পা ফেলে বাইরে বেরোয়। কাঙ্ক্ষিত রুমটির সামনে এসে দরজায় ঠুকা দিয়ে মিহি স্বরে বলল, ভিতরে আসবো? ভেতর থেকে কোনো সারা শব্দ আসলো না। নির্দিক ওভাবে দাঁড়িয়ে বিরক্ত হয়ে অনুমতির তোয়াক্কা না করে সোজা ভেতরে ওঠাকে নীতি। দিব্য বিছানা ছেড়ে হেলান দিয়ে শুয়ে ফোন স্ক্রল করছে। আহত পায়ের তলা একটা বালিশ রাখা, পরনে ছাইরঙা 3/4 প্যান্ট, গায়ে সাদা টি শার্ট 3/4 প্যান্ট হওয়ার দরুন পায়ের লোমগুলো দৃশ্যমান। ফর্সা পায়ের সাদা ব্যান্ডেজ করা অংশটা দেখে নীতির মলিন মুখটা আরও মলিন হয়ে আসে। দিব্যর ফোনটা থেকে দৃষ্টি সরিয়ে প্রশ্নবোধক দৃষ্টিতে নীতির দিকে চাই। নীতি অরুণার কোনা আঙুলে পেঁচাতে পেঁচাতে কিছু কণ্ঠে বলে, আমার তোমার সাথে কিছু কথা আছে। জানি এই সময়টা বলাটা উচিত না, তারপরে বলতে হচ্ছে। মুহূর্তেই দিব্য কপাল বিরক্ত শ্বাস ফেলে কর্কশ স্বরে বললেন, কি বলবি ফার্স্ট বল, এখান থেকে যা। আমি ভীষণ টায়ার্ড, এখন লম্বা একটা ঘুম দিব। খাটাস একটা
ফোন স্ক্রল করে যাচ্ছে আর আমাকে দেখে এখন ওনার রাজ্যের ঘুম পাচ্ছে। বেবি করে বলে নীতি, গলা খাকরি দিয়ে মুখেই বলে। পাপার পছন্দের কোনো এক ডক্টরের সাথে মাম্মামাকে কফি শপে দেখা করতে যেতে বলেছে, বলতে পারো এক প্রকার ফোর্স। নীতির কথাগুলো সম্পূর্ণ না শুনে দিব্য চল শক্ত করে দাঁড়িয়ে বলল, তুই কি এখন আমাকে বলতে চাচ্ছিস তোর সেই ডক্টরের সাথে দেখা করার জন্য আমি এই পানিয়ে তোর কফি শপে ড্রপ করে আসি? নীতি বিরক্ত হলো। আরে না, দূর, পুরো কথাটা তো শুনবে, না শুনেই। দিব্য সব দৃষ্টিতেই চেয়ে হাত নাড়িয়ে বলল, আমি এখন ঘুমাবো। তোর কোনো কথাটা শোনার ইচ্ছে আগ্রহ কোনোটাই নেই আমার, তাই তুই এখন যেতে পারিস। আর শোন, যাওয়ার সময় দরজা টেনে দিয়ে যাবি। গো। নীতি নাক মুখ ফুলিয়ে চাইল। দিব্য রোর গড়ায় বলল, গেট লস্ট। নীতির ধৈর্যের বাঁধ ভাঙল। চোয়াল বুঝিয়ে জিজ্ঞেস করল, এই তুমি এমন কোনো বলো তো, তোর জন্মের সময় কি মধুর তো কিছু দেয়নি নাকি? আশ্চর্য, আমার দীর্ঘ 1 বছরের জীবনে তোমার মুখ থেকে একটা মিষ্টি কথা শুনলাম না। সব সময় মূলার মতো দাঁত বের করে কেমন খিটখিট করো। একটু ভালো মুখে কথা বলতে তোমার প্রবলেম কোথায় শুনি? আমার মূলের মতো দাঁত পা ভাঙা থাকলে উঠে গিয়ে তোর সবকটা দাঁত ফেলে দিতাম। ফাজির একটা, আজ তোর কপাল ভালো গায়ে আর হয়তো ব্যথা দিতে চাচ্ছি না। তোমার দাঁতগুলো ভারী সুন্দর, ঝকঝকে, একদম পরিপাটি। পাটি খিটকেছে মেজাজের জন্য রাগ করে অমনটাই বলছি। তবে আমি জোরসে গলায় বলতে পারবো, তোমার জিহ্বা খুব তেতো, তাই তো মুখ দিয়ে মিষ্টি কথা বেরোয় না। মাঝে মধ্যে তো একটু একটু মিষ্টি করে কথা বলতে পারো। তুই কি আমার বউ যে তোর সাথে আমার মিষ্টি করে কথা বলতে হবে? না হলে আমার কপাল ভাত জুটবে না। মিষ্টি কথা না বললেও কফির মাগে থুতুও পড়তে পারে। ভবিষ্যতে পড়তেও তো পারে। এভাবে নিত্যের গলা আসলো। চোখেতে পিছনে ঘুরে তাকায় নীতি। দরজার দাঁড়ায় দাঁড়িয়ে নিত্য। আপু তুমি এখানে, এদিকে আমি তোমাকে খুঁজে হয়রান হচ্ছি। কেন, কি হয়েছে? আমাকে এত খোঁজার কারণ কি? আমি কি অলিম্পিক জয় করেছি যে ফুলের মালা নিয়ে বরণ করার জন্য খুঁজে খুঁজে হয়রান হচ্ছিস? বাররে, আমার আর কোন কাজ নেই তোমাকে খুঁজতে যাওয়ার। মাম্মা বলল, দেখ তো নীতি রেডি হয়েছে কিনা, তাই তোমার রুমে গিয়েছিলাম। সেখানে না পেয়ে খুঁজে এখানে পেলাম। ধ্যাত, দিব্য কে বলতে এসেও বলা হয়ে উঠল না। একে তো এই রাগী বদমেজাজি দিব্যটা, আস্ত একটা খাটাস। তারপর তার ফুপিটা হয়েছে কিনা রিনা খান। নীতি হাত পা ছুঁড়ে কাদো কাদো ফেস নিয়ে এসে বিড়বিড় করতে করতে প্রস্থান করে। গোধূলি লগ্ন। নামি দামি কফি শপের নিরিবিলি একটা টেবিলের কফির মগ থেকে ধোঁয়া উঠছে। নীতি মুখটা অমাবস্যার মতো অন্ধকার করে দৃষ্টি নুয়ে আসছে। সামনে চেয়ারে অতি ডিসেন্ট, খুব সুদর্শন একটা পুরুষ বসা। বলার অপেক্ষা রাখে না, ছেলেদের দেখে কিনা বাক্যবার যে কেউ পছন্দ করবে, নো ডাউট। ছেলের দৃষ্টি সামনে বসা নীতির দিকে। এই তো মিনিটখানেক হবে নীতি এসছে। ডক্টর নীরব মাহমুদ প্রায় 8 ঘন্টা ধরে অপেক্ষা করছিলেন। এই যে নীতি লেট করে এসছে তার জন্য কেউ কেউ এতটা সময় বসেছিল। এতে নীতির ভিতরে বিন্দুমাত্র অনুশোচনা হচ্ছে না, বরং পৈশাচিক আনন্দও পাচ্ছেও। ব্যাটার তো এত বিয়ের করার শখ জাগছে কেন? এই জন্য হলেও এই 8 ঘন্টা একা বসিয়ে রাখা জায়েজ আছে, এটা নীতি মনে করে। নীতি এ করার জন্য সৌজন্যমূলক সরিও বলেনি, ভদ্রতার স্বরূপ সালাম দিয়েছে ব্যাস। কফির মাকে আলতো করে ঠোঁট ভিজিয়ে দিয়ে নীরব শুধালো, নীতি, আর ইউ ওকে? ইয়া আল্লাহ, ডক্টরটা আমাকেও রোগী মনে করেছে নাকি? ঠিক আছে কি নেই এসব শুনে প্রেসক্রিপশন লিখবে নাকি? ইয়া হো। নীতি এইসব শুনে স্তব্ধ আকারে মনের কোনো ঠেস মেলেই বলল। নীরব ভ্রুকুসকে নীতিকে পরখ করলো, পরপর বলে উঠল, আমার মনে হয় আপনি বোর হচ্ছেন। আপনার চোখ মুখ বলছে আপনি মন থেকে এখানে আসেননি। বাবরে, এ তো দেখছি জব্বর ডক্টর। রোগীর সিমটম দেখে শরীরের অসুখ কতটা ধরে তা জানি না, তবে আমার মনের অসুখ যে ধরে ফেলে তা ঢের বুঝতে পারছি। বাহবা এসব মনে মনে ভাবে। কিছু কথা বলতে গিয়েও মায়ের করা শাসন মনে পড়ল। নীতি মুখে বলল, না, আসলে তেমন নয়। বিয়ের পর আপনার প্ল্যান কি? কি করতে চান? সংসার, জব, নাকি একসাথে দুটোই? নীতি এ সকল কথা অসহ্য ঠেকছে, এড়িয়ে যেতে একথায় প্রত্যুত্তর দেয়। এসব নিয়ে তেমন ভাবিনি কখনো। যেমন ভেবেছিলাম তেমনটাই বলুন। মহা মুশকিল তো। ইয়া মাবুদ, ব্যাটা নাছোড় বান্দার মতো কথা বলছে দেখছি। নীতি কপালে বিরক্তির ভাঁজ ফেলে বলল,
যেমনও ভাবেনি। শান্ত স্বভাবে জেন্টেলম্যান নীরব নীতির কথাগুলো মজা পেল। কিছু পল ইশারা করে বলল, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। নীতি এবার ছোট্ট করে চুমুক বসায়। নীরব শান্ত গলায় বলল, আমি শুধু প্রশ্ন করে যাচ্ছি মিস আফরিন করিম নীতি। নাও ইয়োর টার্ন। নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারেন। সেরি, আমার কোনো প্রশ্ন নেই। নীরব ছোট করে দীর্ঘশ্বাস ফেলে হাত ঘড়ির সময় দেখে নিয়ে বলে, মিস নীতি, এবার আমাকে উঠতে হবে। 7টায় আমার চেম্বার আছে। এখন অলরেডি 6:45 বাজতে গিয়েছে। জলদি 15 মিনিটের মধ্যেই পৌঁছাতে হবে। নীতি মনে মনে ভাবে, ও মাই গড, থ্যাঙ্কস, বাঁচলাম। ওনার কথার ধরন শুনে মনে হলো আমি বোধহয় আসলে বেঁচে আটকে রেখেছিলাম। যত সব। পরপর বিল পে করে কফি শপ থেকে বেরোয় ওরা। নীরব রিক্সা ডেকে ভাড়া মেটাতে নেয়। নীতি বাধা দিয়ে বলল, না না, ঠিক আছে, আমি ভাড়া দিয়ে দিব। আপনি প্লিজ দিবেন না। ইস, নীরব মেপে স্বল্প হাসল, বলল, ব্যাপার না। আপনি যেহেতু আমার সাথে দেখা করতে এসেছেন, আমার এটা দায়িত্বের মধ্যেই পড়ে। আমার আরও দায়িত্ব ছিল আপনাকে বাসায় পৌঁছে দেওয়া, বাট হাসপাতালে পেশেন্ট বসে থাকবে, তাই সম্ভব হলো না। নীতি বুঝল এবার তা শুনবেন না, তাই নীতি চুপচাপ রিক্সা চেপে বসল। নীরব এক হাতে চুলগুলো পেছন থেকে ঠেলে দিয়ে শান্ত শীতল গলায় বলল, দেখে শুনে যাবেন। টেক কেয়ার মিস নীতি, খুব শীঘ্রই দেখা হচ্ছে। শেষের কথাটা শুনে নীতির তীব্র মন খারাপ হলো। সন্ধ্যার আকাশের দিকে তাকিয়ে এক পলক সুমন্দুর মন খারাপ করে নীতির বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরোয়। আমার মেয়ের মুখ রাখবো, এই একটি মাত্র বাক্যের কাছে হার মানতে হয় অনেক মেয়েকে। নীতিও কি এই বাক্যটি হারিয়ে দিবে? হেরেই তো আসছে সে। তার হৃদয়ের গহীনে লুকিয়ে রাখা একতরফা ভালোবাসার প্রতিনিয়ত দগ্ধ হচ্ছে সে। দিব্যকে পাওয়া নিজের একতরফা ভালোবাসার পূর্ণ পাওয়া যেমন ঘোর অমাবস্যার পূর্ণিমা। 2 দিন পর, সময়টা সন্ধ্যার দিকে। কৃত্রিম আলোয় চারিপাশটা ঝকঝকা ফকফকা। ইভান অফিস থেকে বাসায় ফিরছিল। হঠাৎ ফুলের দোকানের দিকে নজর যায়। কিছু ভেবে গাড়ি সাইড করে নেমে পরপর তঞ্জার জন্য হলুদ গোলাপের তোড়া নাই। ফুটপাতের মানুষের ঢল এই সময়টা সবাক করে ঘরে ফিরতে ব্যস্ত থাকে, তাই ভিড়টা একটু বেশি। হঠাৎ রাস্তায় নামতে যাবে আচমকাই কারোর সাথে ধাক্কা লাগে ইভানের। ধাক্কা লাগার ফলে হাতের থাকা ফুলের তোড়া নিচে পড়ে যায়। জায়গাটায় পানি ছিল, ধুলোবালি আর পানি মিশে হৃদয় কাদা হয়ে আসছে। তার উপরে ফুলের তোড়া পড়ে দেখে ইভানের উৎফুল্ল ফুরফুরে মেজাজটা হট হয়ে বিষণ্ণ হয়ে আসে। ভদ্রতা বজায় রাখতে পরপর মাথা তুলে তা ইভান বলল, সরি। কথাটা বলতে ইভান থেমে যায়। সামনে দাঁড়ানো রমণীকে দেখে ইভান মেজাজ খারাপ হয়, জল শক্ত হয়ে আসে। কপালের শিরা উপশিরা ফুলে ওঠে। দাঁত কিমির করে বলল, ইউ। তিশাকে দেখার সাথে সাথে ইভানের মুখবাই কঠিন হয়। ইচ্ছে করেছে সজোরে কষিয়ে একটা চপটঘাত করতে। তপ্ত নিঃশ্বাস ফেলে পরপর নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করেছে ইভান। তিশা নিচে পড়া ফুলগুলোর দিকে একবার তাকিয়ে আবার দৃষ্টি ইভানের দিকে তাকালো। উপহাস করে সুরেলা কণ্ঠে বলল, এই রে, ফুলগুলো তো নষ্ট হয়ে গেল, একদম সোজা ময়লার মধ্যে পড়ল। সো স্যাড। তা বুয়ের জন্য নিচ্ছিলে বুঝি? ইভান স্পষ্ট রাগী দৃষ্টিতে তাকায়। পুরো বাক্যে ছোট্ট করে বলল, তো? গুড গুড জব। একটু থেমে ফের ব্যঙ্গাত্মক ভঙ্গিতে শুধাই, তা একটা আনস্মার্ট সাধারণ মেয়ের মধ্যে কি এমন দেখলে যে এত তাড়াতাড়ি প্রেমে পড়ে গেলে? বুয়ের প্রেমে হাবুডুবু খাওয়া শুরু করলে যে? দেখতে আহামরি সুন্দরীও নয়, ওই সাধারণ মেয়েটা তোমার স্ট্যাটাসের সাথে যায়? বলো ইভান যায় আমার? প্রশ্ন করে চোখ পিটপিট করে দুহাতের বুকে ভাঁজ করে উত্তর অপেক্ষায় রয় তিশা। ইভান তৎক্ষণাৎ বলল, কবিগুরু একটা কথা মনে পড়ে গেল। উন্মুক্ত সময় উপযুক্ত কথাটাই মনে পড়ছে। কবিগুরু বলেছেন, সৎপথে করিয়ে ভ্রমণ যদি না হয় দেরি, অসৎ নারী না করিও বিয়ে যদি হয় পরি। উত্তরটার মধ্যে আছে, আশা করি বুঝে নিয়েছেন। তিশার মুখ থমথমে যায়। এক ঝটকায় আপন মনে ফর্সা মুখটা কালো ছেয়ে যায়। ইভান দীর্ঘশ্বাস ফেলে বলল, আফসোস হয়, খুব বেশি আফসোস হয় নিজের রুচির উপর। থ্যাঙ্কস গড, অসংখ্য ধন্যবাদ সৃষ্টিকর্তার ওপর। ঠিক শেষ মুহূর্তে সে বড় বাচ্চা বেঁচে গিয়েছিলাম। তিশা ভেতর ভেতর সাপের মতো রাগে ফুসফুস করে। সব রাগ দিয়ে ঠেকছে এক বিন্দুতে, সেই বিন্দু হলো তনুজা। এই একটা মেয়ের জন্যই ওর 2 ভাই তাকে খারাপ বলে অপদস্থ করেছিল সে। না না, মানা যাচ্ছে না। তিশা ফলা তোলা সাপের মতো ফোঁস করে মুখটা খুলল, কণ্ঠে ঝরালো তীব্র আক্রোশ, রাগ, ক্ষোভ। আর একাধিক রিলেশন ছিল, এই জন্য আমি খারাপ? এই জন্য আমার সাথে বিয়ে না হয়ে বড় বেঁচেছ, রাইট? আমি যদি রিলেশন করে খারাপ হই, তাহলে সেই একই দোষে তনুজাকেও তো দোষী সাব্যস্ত করতে হয়। তবে তনুজার বেলায় তোমরা কেন অন্ধ? বলো বলো তো আমায়।
ইভান রাগান্বিত স্বরে বলল, ডোন্ট টক ননসেন্স, অল আর নট লাইক ইউ, ফার্দার তনুজার সাথে নিজের তুলনা করবে না। কথার মাঝে তিশাকে জ্বালানি পুরানিতে শব্দ করে আসলো। আপনা আপনি ইভানের আঙুল মুষ্টিবদ্ধ হয়ে আসে, দাঁত কটমট করে চাইল। তিশা হাসি থামিয়ে পরপর বলে উঠল, তোমার বউ তনুজা। সতী সাবিত্রী তনুজা এতটাই লয়াল, একজনের সাথে বিয়ের আগে রঙ্গলীলা করে খুব সুন্দর করে সেসব হাইডে রেখে বরের সাথে সংসার করে যাচ্ছে। এটাকে কি প্রতারণা বলে না? এটাকে কি চিট করা বলে না? তোমার সাথে চিট কি শুধু আমিই করেছি? তনুজা করেনি, করছে না, ইভেন এখনো প্রতিনিয়ত চিট করে চলছে ও। তনুজা তো সুন্দর নিখুঁত অ্যাক্টিং করে যাচ্ছে তোমার সাথে। আমি যতটুকু জানি ওর মনে এখনো অন্য কেউ আছে। অতীত লুকিয়ে তনুজা তোমাকে ঠকাচ্ছে না ইভান? ইভান মেজাজের পর্দার পরত সর্বোচ্চ হলো, গলার স্বর চড়িয়ে বলল, একদম আজে বাজে কথা বলবে না। আমি আবারও বলছি, সবাই তোমার মতো নয়, এটা পাবলিক প্লেস, তাই সিন ক্রিয়েট করতে চাইছো না? চাইলে তোমাদের সম্পর্কে আজে বাজে বলো, তোমার গায়ে হাত তুললেও আমি 2 সেকেন্ড সময় নিতাম না। বাহবা, এতটা অন্ধ বিশ্বাস বউয়ের উপর? আমার না একটা কথা ভীষণ জানতে ইচ্ছে করে, মারাত্মক কিউরিওসিটি হয় আমার। কিউরিওসিটি দমিয়ে রাখতে না পেরে আজ প্রশ্নটা করেই ফেলছি। আচ্ছা, ওই মেয়ে জাদুটোনা জানে নাকি? তোমরা 2 ভাইই যে ওই মেয়ের প্রতি একদম অন্ধ হয়ে গেলে। সের কথাগুলো শুনে ইভানের কপাল পরপত্র ভাঁজ পড়ে। 2 ভাই বলতে থাকে বোঝাচ্ছে কি দিব্যকে, কিন্তু কেন? ইভানের মনের প্রশ্নের সঞ্চার হয়। ইভান প্রশ্ন করে উঠল, কি বলতে চাইছো তুমি? তিশা বাঁকা হেসেই বলল, সে কি ইভান? আমার ধারণাই তাহলে ঠিক। এতক্ষণ তো আমি ধারণার উপর কথা বলে যাচ্ছিলাম। তোমার বউ সত্যিই তার প্রেম কাহিনী লুকিয়ে রেখেছে। তোমার বউয়ের যে তোমারই ছোট ভাইয়ের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল, সেসব কিছুই জানো না। আমি যেমন কথায় স্পষ্টভাষী, ঠিক তেমনি কাজেও। তাই তো কোন কিছু অগোচরে আড়ালে আবডালে থাকে না। সেই জন্য সবার কাছে খুব সহজেই খারাপ হয়ে যায়। নিজেকে সতী সাবিত্রী দেখাতে তনুজার মতো মিনমিন করে মিথ্যে বলে গোপন করে চললে আজ আমিও সবার কাছে ভালো থাকতাম। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আর একটা উল্টাপাল্টা কথা বললে তোকে আমি এখানেই খুন করে ফেলব। ছোট ভাইয়ের সাথে কথাটা ইভানের কানে ঢোল পিটিয়ে যাচ্ছে। লাহময় ইভানের চক্ষু দুটো রাগে কন্ট্রোল হয়ে আসে, আগুনের লাফা বেরোচ্ছে যেন, তিশাকে যেন চোখ দিয়েই ভস্ম করে দিবে। ইভান বজ্রকণ্ঠে বলল। তিশা ইভানের রাগের তোয়াক্কা করল না, থোড়াই কেয়ার করে ও বলল, শাট আপ, জাস্ট শাট আপ। আমি একটা উল্টাপাল্টা কথা বলছি না, আর না তো মিথ্যে, কোনটাই নয়। যা বলছি সব জেনে শুনেই বলছি। আই ওয়েললি নো দিব্য তনুজাকে ভালোবাসে। কথাটা সম্পন্ন করতে না দিয়েই দিব্য কর্কশ স্বরে বলল, আমি যতটা জানি দিব্যর সাথে তোমার তো রিলেশন ছিল, এখন শুধু শুধু ওর হিংসাপ্রাণ হয়ে বেহুদা তনুজার নামে মিথ্যা বলছো শুনি। তুমি আমাকে যা বলবে বাচ্চা শিশুর মতো আমি তাই বিলিভ করে নিব? লাইক সিরিয়াসলি? তিশা বিরক্ত হয়, সাথে প্রচণ্ড রাগও হয় তনুজার প্রতি এক বিশ্বাস ভরসা দেখে। এই বিশ্বাস ভরসা দেখে তনুজা তিশা উন্মাদ হয়, রাগে ক্ষোভে ফেটে পড়ে, তীব্র প্রতিবাদের সুরেই বলল, এনটন, তুমি ভুল ইভান, তুমি ভুল। আমি সত্যি বলছি, দিব্যতনুজা দুজনকে ভালোবাসত, ইভেন এখনো বাসে। এই হুট করে দিব্য ইউএসএ পাড়ি জমানোর জন্য উঠে পড়ে লেগেছে। এটা কি এমনি নিজের প্রেমিকাকে একই বাড়িতে অন্য কারো সাথে নিজ চোখে মেনে নিতে পারছে না, জন্যই দিব্য শুধু বাড়ি নয়, এই শহর নয়, দেশ ছেড়েই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইভানের সময় যেন থমকে গেল, মুখটা চুপসে ছোট হয়ে আসে। কেন জানি তিশা কথাগুলো মিথ্যে মনে হচ্ছে। হঠাৎ দিব্যের ইউএসএ যাওয়া ডিসিশন যে এমনি নয়, তাই ইভানকে ভাবাই। তবে এই জন্য তাই ইভানের কল্পনা কেন, দুঃস্বপ্নে ছিল না। ইভানের বুকের ভেতরটা তোলপাড় শুরু হয়ে যায়, মনে মন থেকে প্রে করছে তিশার কথাগুলো যেন মিথ্যে হয়, কঠিন কালেও যেন সত্যি না হয়। তিশা ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেলে পুনর্তমে বলতে শুরু করে, আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে দিব্যার ফ্রেন্ড সার্কেলে খোঁজ নাও, সেখান থেকেই সত্যি জানতে পারবে। এদিকে আমি অল্প স্বল্প জানি লিমনের কাহিনী।
তোমার একবারও মনে হয়নি লিমন তনুজাকে চেনে কি করে? কারণ দিব্যার বন্ধু লিমন। আমি যতটুকু জানি লিমন তনুজাকে পছন্দ করত। ওদিকে দিব্যার সাথে তনুজার সম্পর্ক দেখে বেচারা মেনে নিতে না পেরে ওরকম একটা গেম খেলেছে। বেচারা নিজেও পেল না, দিব্যকেও পেতে দিল না তনুজাকে। মাঝখানে ক্যাচটা তুমি ধরে ওদের দুজনকে একসাথে আউট করে দিলে। ছোট ভাইয়ের প্রেমিকাকে বিয়ে করে নিলে। তিশার রং চং মাখিয়ে সত্যের সাথে খানিক মিথ্যেও বলল। ইভানের মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। হঠাৎ সেই দিন ক্লিনিকে তনুজার বান্ধবী বলা কথাগুলো স্মরণ হয় ইভানের। ওনার সাথে তো বিয়ে হয়নি, দুইবারের একবার 4 হয়, তার মানে তিশার কথাগুলো মিথ্যা নয়। ইভানের মাথায় বিনা বাগে বজ্রের মতো ঘটল। সাথে যেন কোনো কিছু সব কিছু ভেঙে চুরমান করে ফেলেছে। ইভানের নিজেকে আশার লাগছে। তিশা মনে মনে পৈশাচিক আনন্দ অনুভব করছে। মুখে মিথ্যা বেদনার ছাপ টেনে আনলো। দীর্ঘশ্বাস ফেলে গলার স্বর নিচু করেই বলল, সূক্ষ্ম খোঁচা দিয়ে কথাগুলো বলে তিশা। ইভান বাক্রুদ্ধ, নিস্তব্ধ, কিংবিমোর হয়ে শূন্য দৃষ্টিতে চেয়ে রইল। ফুলদানির অমনি অবহেলায় পড়ে রইল। পথচারী পগাত বিষে হাত হতে থাকলো। নতুন করে ফুলের তোড়া এনে চিলতে আগ্রহী জানলে না ইভানের মধ্যে। পরপর সঙ্গীত ফিরে পেতেই গাড়িতে উঠে বসে। শব্দ করে ডোর লাগিয়ে সিট বেল্ট এড়িয়ে দেয়। ক্লান্ত ভঙ্গিতে চোখ দুটো খুঁজে নেয়। অস্পষ্ট আওড়াই, আমি এখনও মন করে থাকছি, যা ভাবছি সবটা যেন মিথ্যা হয়, যেন ফের জাতির কাছে আমাকে ঠকতে না হয়। তনুজা কাঁচা কভারগুলো বালিশে ভরে বিছানায় ঠিকঠাক করে পাশে ঘুমিয়ে নিল। আচমকা সেন্টার টেবিলের উপরে থাকা কাঁচের গ্লাসটা শাড়ির আঁচলে বেঁধে ফ্লোরের পর কয়েক টুকরো হয়ে যায়। সুন্দর গ্লাসটা এহেন দশাতা করায় তনুজার মুখে ম্লান হয়ে আসে। তড়িৎ হাঁটু গেড়ে বসে কাচের টুকরোগুলো তুলতে থাকে। হঠাৎ ডাইনিংয়ের ডান হাতের তজনিতে আঙুলের অংশ লাগাতে মৃদু আর্তনাদ করে ওঠে। আহ বলে পরে আঙুলের দিকে তাকায়। আঙুলের ডগায় লাল তরল পদার্থ গড়িয়ে পড়ছে। তনুজা পাশ থেকে টিস্যু নিয়ে আঙুলটা মুছে দেয়। অতঃপর টুকরোগুলো বাইরে মামলার ময়লায় ঝুড়িতে ফেলে আসে। ও আপনি? পড়ার টেবিলে বসে প্র্যাকটিক্যাল খাতা তৈরি করছে তনুজা। এদিকে লিখতে লিখতে তনুজা চাপ পড়তে ক্ষতস্থান ব্যথা লাগছে। অবশ্যই খাতাগুলো গুছিয়ে রাখতে রাখতে ঘড়ির দিকে তাকায়। ঘড়ি কাটা রাত 9টার ঘর ফিরেছে। এরই মধ্যে দরজায় নব ঘুরিয়ে ভেতরে আসে ইভান। শব্দ করে তনুজা ব্যস্ত হয়ে উঠে দাঁড়ায়। ইভানের দিকে তাকায়, স্মিত হেসেই বলে। তনুজা কয়েক কদম এগোয়। রুমের মাঝে শটান দাঁড়িয়ে তনুজার দিকে চেয়ে ইভানের সবসময় পরিপাটি থাকা চুলগুলো এলোমেলো, কপাল ছাড়িয়ে ভ্রুদয়ের কাছাকাছি নেমেছে। মুখ পয় টান টান, 2 জোড়া নিষ্পণ। তনুজার হঠাৎ আজকে ইভানকে কোনোভাবে অদ্ভুত অন্যরকম ঠেকছে। এই কয়দিনে ইভানের সাথে আজকে ইভানের বেশ তফাৎ লাগছে। এই কয়দিনে রুমে ঢুকতেই মিষ্টি একটা হাসি উপহার দেয়। হাতে সারাদিন দৃষ্টি ক্লান্ত তনুজাকে আলিঙ্গন করা, তার মানে মনটা ফুরফুর করে ওঠা কিস করা। ইভান এইসব পাগলামি কাজ করার কথা শুনেই কয়দিন আগে তনুজা ব্যস্ত হয়ে গিয়েছিল। আজ ইভানের দৃষ্টি মুখোপায় অন্যরকম ঠেকছে। কিছুভাবে তনুজা মিহিসরে জিজ্ঞেস করলো, আপনাকে কেমন যেন দেখাচ্ছে, ঠিক আছেন? না মানে শরীর খারাপ লাগছে কি? ঝড়ের আগে প্রকৃতি যেমন নীরব শান্ত গোমর থাকে, ঠিক তেমনি ইভানও ঠান্ডা নিস্পন্দন আছে। তনুজার প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো, একদম ঠান্ডা অথচ প্রগাঢ় স্বরে শুধালো, দিব্যকে কথা থেকে চিন্তিত তুমি? মস্তিষ্কের কথাগুলো ঢুকতেই সোজা প্রশ্নটা শরীর মতো বুকে গিয়ে গাজে বাঁধে। মুহূর্তেই বুক ভরে আতঙ্ক এক ফোড় হয়ে যায় ওর। এই মুহূর্তে অর্থ তনুজা ঢের টের পাচ্ছে, অনুমান করতে পেরেছে। অবচেতন মন আওড়ায়। তবে কি কোনোভাবে ইভান জেনে গিয়েছে? কিভাবে? তনুজার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার হয়েছে। মস্তিষ্ক শূন্য লাগছে। তনুজা নিরুত্তর দেখে ইভানের কপাল ভাঁজ প্রগাঢ় হয়। জলদ গভীর স্বরে বলল, কি হলো? আমি যে তোমাকে প্রশ্ন করছি, আনসার মি। ইভানের ধমকে তনুজা কেঁপে উঠল। তনুজার 2টি চোখ কান্নায় ভেসে আসা রোজকার। কোনো রকমের কান্না সংবরণ করে মাথা নিয়ে কাঁপা কাঁপা স্বরেই বলে, হুম। ইভান চোখ দুটো বুঝে নেয়। বুক চিরে শক্ত নিঃশ্বাস ফেলে বেরোয় ও।